গ্লুকোজ, তাহলে প্লাজমা গ্লুকোজ বাড়বে কোথায়? হাইপার থাইরয়েড স্টেটে, আর হাইপোতে বাড়বে না। লিপিড মেটাবলিজম দেখেন কি হবে, হাইপারে লো ব্লাড টিজি অ্যান্ড কোলেস্টেরল, আর হাইপোতে কি হবে? ইনক্রিজ টোটাল কোলেস্টেরল অ্যান্ড ইনক্রিজ টিজি। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেন আপনারা। আর প্রোটিন মেটাবলিজম কি হবে? হাইপারে কি হবে? নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, বেশি বেশি প্রোটিন ভেঙে যাবে, আর হাইপোতে প্রোটিন বেশি বেশি জমা হবে, এই কারণে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স এন্ড ওয়েট গেইন। গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে কি হবে দেখেন, এটা মেইনলি স্কেলেটাল ডেভেলপমেন্টে হেল্প করে এবং ব্রেনের ডেভেলপমেন্টে হেল্প করে। আর যদি কমে যায় তাহলে কি হবে? গ্রোথ ভেলোসিটি কমে যাবে, অ্যারেস্ট অফ দ্য পিউবার্টি ডেভেলপমেন্ট হবে, আর সিএনএস এর ইম্পেয়ার্ড ফাংশনের জন্য কি হবে? মেন্টাল স্লোনেস হবে, প্রক্সিমাল মায়োপ্যাথি হবে, স্লো রিল্যাক্সিং রিফ্লেক্স হবে, অ্যাটাক্সিয়া হবে, ডিমেনশিয়া হবে। তাহলে এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হাইপার ফাংশন হবে কোথায়? হাইপার থাইরয়েডিজমে কি হবে? ট্রেমর হবে, প্রক্সিমাল মায়োপ্যাথি, ইরিটেবিলিটি, সাইকোসিস। আর এটা হাইপার কাইনেটিক্স, কাইনেসিস এন্ড টল স্ট্রেচার। এখানে যেমন হবে হাইপারে টল স্ট্রেচার, এখানে হবে হচ্ছে শর্ট স্ট্রেচার হাইপোতে। এখন কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে একটা কোয়েশ্চেন থাকে এখানে প্রায়, যে এই যে নর্মাল ফাংশন গুলো কিন্তু পরীক্ষায় তুলে দেয় আর কি, যে নর্মাল ফাংশন অফ দা থাইরয়েড হরমোন অন দা কার্ডিওভাস্কুলার সিস্টেম কি হবে দেখেন, পজিটিভ ক্রোনোট্রপিক and inotropic action, increase systolic pressure, decrease diastolic pressure, mean pressure unchanged। তাহলে এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিআইটি ইফেক্ট কি হবে? এই হাইপারে হবে ডায়রিয়া, একটু কারেকশন করে নেন আপনারা। আর এটা এখানে হবে কি? কনস্টিপেশন। তাহলে হাইপারে হয় ডায়রিয়া, এখানে হবে কনস্টিপেশন। ঠিক আছে, এবার আপনার আসেন হচ্ছে পেজ নাম্বার 40। এই পেজ নাম্বার 40 তে দেখেন একটা বক্স আছে, হাউ টু ইন্টারপ্রেট থাইরয়েড ফাংশন টেস্ট। এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে কিন্তু এফসিপিএস বলেন আর এমডিএমএস বলেন সবখানেই কিন্তু কোয়েশ্চেন আসে আর কি। তাহলে আমরা এখানে একটু পড়বো যে হাউ টু ইন্টারপ্রেট দ্য থাইরয়েড ফাংশন টেস্ট। তাহলে এই থাইরয়েড ফাংশন টেস্টের আমরা ইন্টারপ্রিটেশন পড়বো, মোট 6টা 7টা 8টা ইন্টারপ্রিটেশন পড়বো এই বক্স থেকে আমরা। তাহলে আমাদের এখান থেকে এই বক্সটা পড়া হয়ে যাবে। তো চলুন আমরা কিভাবে ইন্টারপ্রিটেশন করব থাইরয়েড ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশনটা একটা শিখে নিই আমরা। তাহলে মোট থাইরয়েড ফাংশন টেস্টের ইন্টারপ্রিটেশন আমরা মোট হচ্ছে 8টি পড়বো। এখন কোনটা কোনটা পড়বো সেটা দেখেন। এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, আর এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এখন দেখেন প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের টিএসএইচ এ কি ধরনের পরিবর্তন হবে, T3 এবং T4 এ কি ধরনের পরিবর্তন হবে। তাহলে প্রথমে আমরা চিন্তা করি হচ্ছে টিএসএইচ, এরপরে হচ্ছে T3, T4 and T3। ঠিক আছে, তাহলে প্রাইমারিতে সাধারণত কি পাবো আমরা? টিএসএইচ বেশি পাবো, T3 T4 কম পাবো। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে টিএসএইচ কমে যাবে, T4 কমে যাবে, T3 ও কমে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। ওকে, এখন কথা হচ্ছে তাহলে সেকেন্ডারিতে কি হবে? সেকেন্ডারিতে যেটা হবে সবগুলোই কমে যাবে, টিএসএইচ কমে যাবে, T4 কমে যাবে এবং T3 ও কমে যাবে। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে কি হবে? সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমে T4 T3 নরমাল থাকবে, শুধুমাত্র টিএসএইচটা বেড়ে যাবে। তাহলে টিএসএইচ বেড়ে যাবে, T4 এবং T3 থাকবে হচ্ছে লোয়ার নরমাল লিমিট, তার মানে হচ্ছে নরমাল, লো নরমাল, লো নরমাল, লো নরমাল। কথার অর্থ হচ্ছে যদি রেঞ্জ যদি 3 থেকে 7 হয়, তাহলে 3 হচ্ছে লো নরমাল আর 7 হচ্ছে হাই নরমাল। তাহলে T4 হচ্ছে লো নরমাল আর T3 হচ্ছে লো নরমাল, আর টিএসএইচ হচ্ছে বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে T3 বেড়ে গেল, T4 T3 কমে গেল, সেকেন্ডারিতে সবগুলোই কমে গেল, আর সাবক্লিনিক্যালে কি হবে? টিএসএইচ বেড়ে যাবে, T4 লো নরমাল, T3 লো নরমাল। ওকে,
তাহলে আমরা হাইপোথাইরয়েডিজম থেকে 3টা সেটিং পড়ে ফেললাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে হাইপারথাইরয়েডিজমে। প্রাইমারি হাইপার থাইরয়েডিজম, এরপরে আমরা আসে হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম, আর এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। তাহলে এখানে টিএসএইচ কেমন হবে, T4 কেমন হবে এবং T3 কেমন হবে। তাহলে যেহেতু এটা হাইপারথাইরয়েডিজম, সুতরাং T4 T3 বেড়ে যাবে, টিএসএইচ কমে যাবে। সেকেন্ডারিতে সবগুলোই বেড়ে যাবে, সবগুলোই বেড়ে যাবে। আর সাবক্লিনিক্যালে কি হবে, টিএসএইচ কমে যাবে, T4 হচ্ছে হাই নরমাল, এটা হচ্ছে হাই নরমাল, T4 হচ্ছে হাই নরমাল, T3 হচ্ছে হাই নরমাল। ঠিক আছে, তো দেখেন প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে T4 T3 কম বাড়তেছে, টিএসএইচ কমে যাচ্ছে। সেকেন্ডারিতে কি হচ্ছে, সবগুলোই বেড়ে যাচ্ছে। এবং সাবক্লিনিক্যালে কি হচ্ছে, T3 T4 হচ্ছে হাই নরমাল আর টিএসএইচ হচ্ছে লো। ঠিক আছে, এরপরে আমরা পড়বো আর দুইটা বাকি আছে। দুইটা কি বাকি আছে, একটা হচ্ছে সিক ইউথাইরয়েড সিনড্রোম, যেটা বলছিলাম যে আমি পরে পড়াবো, বা নন থাইরয়েডাল ইলনেস অথবা অ্যামিউডারন থেরাপি, একই কথা। আপনারা দেখেন ইন্টারপ্রিটেশনের যে রো আছে 1 2 3 4 5 নাম্বার রোতে দেওয়া আছে নন থাইরয়েডাল ইলনেস অথবা অ্যামিউডারন থেরাপি। এটার আরেকটা নাম হচ্ছে সিক ইউথাইরয়েড সিনড্রোম। তাহলে সিক ইউথাইরয়েড সিনড্রোমে কি হবে, সিক ইউথাইরয়েড সিনড্রোম, TSH T4 and T3। এখানে যেটা হয় যে আমরা জানি যে T4 থেকে T3 কনভার্সন হয় কোথায়, পেরিফেরাল টিস্যুতে। তাহলে T4 থেকে T3 কনভার্সন হতে পারবে না, তাহলে T4 আস্তে আস্তে বেড়ে যাবে, T4 থেকে T3 কনভার্সন হবে না। আর T3 কেমন থাকবে, T3 নর্মাল থাকবে অথবা কমে যাবে। আর TSH T4 যেহেতু বেড়ে গেছে, TSH কমে যাবে। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, আর একটা ইন্টারপ্রিটেশন পড়বো আমরা, সেটা হচ্ছে প্রাইমারি T3 টক্সিকোসিস। প্রাইমারি T3 টক্সিকোসিস। ঠিক আছে, এখানে দেখেন বাইরে থেকে যদি আমরা T3 দিতে থাকি, মানে এক্সট্রা থাইরয়েডাল যদি আমরা T3 বাইরে থেকে ফ্যাক্টিসিয়াসলি দিতে থাকি, এক্সোজেনাস T3 যদি বডিতে বেশি দিতে থাকি, তাহলে T3 টক্সিকোসিস ডেভেলপ করে। দ্যাট মিনস T3 বডিতে বেড়ে গেল। আমরা জানি যে T3 থেকে তো T4 কনভার্সন হয় না, মেইনলি কনভার্সন হয় T4 থেকে T3। তাহলে T3 যদি বেড়ে যায়, T3 বেড়ে গেলেও T4 এ যেহেতু T3 থেকে T4 কনভার্সন হয় না, সুতরাং T4 নর্মালি থাকবে। ঠিক আছে, T4 এর কোনো পরিবর্তন হবে না। আর T3 মোর অ্যান্ড মোর রেজ বাড়তেই থাকবে। T3 যদি বাড়তে থাকে তখন TSH টা কমে যাবে। তাহলে these are the biochemical interpretation of thyroid হরমোন। ঠিক আছে, তাহলে এই যে মেনলি যে 8টা আমি দেখাইছি এর মধ্যে থেকেই পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আপনারা আসেন পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41 এ দেখেন লেখা আছে নন স্পেসিফিক ল্যাবরেটরি অ্যাবনর্মালিটিজ ইন থাইরয়েড ডিসফাংশন। তাহলে থাইরয়েড ডিসফাংশন এর নন স্পেসিফিক অ্যাবনর্মালিটি ইনফিনিটি স্টার, থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম। এই যে সেরাম এনজাইম, থাইরোটক্সিকোসিসে কি বাড়ে, সেরাম এনজাইম বাড়ে। কোন কোন এনজাইমগুলো বাড়ে, মেইনলি লিভার এনজাইম বাড়ে, রেজ বিলিরুবিন, মাইল্ড হাইপারক্যালসিমিয়া এন্ড ল্যাগ স্টোরেজ গ্লাইকোজিরিয়া। আর হাইপোথাইরয়েডিজমে কি হবে, মেইনলি কার্ডিয়াক এনজাইম গুলো বাড়বে, হাইপার কোলেস্টেরোলিয়া হবে, অ্যানিমিয়া পাওয়া যাবে এবং হাইপোনেট্রিমিয়া পাওয়া যাবে। এই যে নন স্পেসিফিক ল্যাবরেটরি ফাইন্ডিংস ইনফিনিটি স্টার। এবার আসে হচ্ছে কমন থাইরয়েড ডিসঅর্ডার। তাহলে কমন থাইরয়েড ডিসঅর্ডার মেইনলি হাইপোথাইরয়েডিজম আর হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এখন এই যে আসেন পেজ নাম্বার হচ্ছে 42, পেজ নাম্বার 42 তে আসেন কজেস অফ দ্য হাইপোথাইরয়েডিজম। এখানে এটা হচ্ছে 1 স্টার দিয়ে আপনারা পড়বেন, 1 স্টার।
এটা পড়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। আমি তো বলে দিচ্ছি, মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম হচ্ছে হাসিমোটোস থাইরয়েডাইটিস। এটা হচ্ছে এসবিএ হিসেবে আসতে পারে। মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম ইজ হাসিমোটোস থাইরয়েডাইটিস, ঠিক আছে। আর ট্রানজিয়েন্ট থাইরয়েডিসের আলাদা করে কজ চাই, যে কজ অফ দ্য ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। তাহলে এই ট্রানজিয়েন্ট থাইরয়েডিসের দুটো কজ, একটা হচ্ছে ডিকোয়ারভ্যান আর একটা হচ্ছে পোস্টপার্টাম। মনে রাখবেন যে ট্রানজিয়েন্ট থাইরয়েডিস কিন্তু হাইপো এবং হাইপার দুটোরই কজ। আবার আরেকটা ড্রাগ মনে রাখবেন, অ্যামিওডারন। এই অ্যামিওডারন কিন্তু হাইপো এবং হাইপার থাইরয়েডিজম দুটোই করে। তাহলে এই দুটো কয়েকটা কথা একটু মনে রাখেন। আচ্ছা, ক্রিটিনিজম আর মিক্সিডিমার পার্থক্য পড়ার আগে পেজ নাম্বার 43-তে চলে আসেন। ক্রিটিনিজম, তাহলে ক্রিটিনিজম এবং মিক্সিডিমা আমরা একটু বুঝে নিই বিষয়টা কি। ক্রিটিনিজম কথাটার অর্থ হচ্ছে থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সি ইন ফিটাস, তারপরে হচ্ছে কি নিওনেট, তারপরে হচ্ছে কি চাইল্ডহুড। এই সময় যদি বা ইনফ্যান্সি, এই সময়ে যদি থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সি হয় তখন আমরা বলি এটাকে হচ্ছে ক্রিটিনিজম। কিন্তু অ্যাডাল্টে যদি থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সি হয় তখন এটাকে বলি আমরা হচ্ছে মিক্সিডিমা। তাহলে ক্রিটিনিজম হচ্ছে যদি ইনফ্যান্সি এবং চাইল্ডহুডে যদি থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সি হয় তখন এটাকে বলছি আমরা ক্রিটিনিজম। আর অ্যাডাল্টে যদি ডিফিসিয়েন্সি হয় তখন এটাকে বলছি আমরা মিক্সিডিমা। এখন এর ক্লিনিক্যাল ফিচারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা পেজ নাম্বার 43-তে আসেন, দেখেন এখানে ক্লিনিক্যাল ফিচার লেখা আছে কি কি। ডরফিজম, এটা মেইনলি হচ্ছে 2 স্টার দিয়ে পড়বেন আপনারা। মেন্টাল রিটার্ডেশন, তারপরে হচ্ছে ইডিওটিক লুক, ব্রড বেলি এবং ইনলার্জ প্রোট্রুড টাং। এখান থেকে এমসিকিউ এবং এসবিএ হতে পারে, কারণ এই যে ক্লিনিক্যাল ফিচার গুলো দেওয়া আছে এখান থেকে একটা সিনারিও সাজাতে পারে যে একটা পেশেন্ট হচ্ছে শর্ট স্ট্যাচার, সে হচ্ছে যে তার অ্যাবডোমিনাল পট বেলি, সে হচ্ছে ইডিওটিক লুক, হ্যাঁ, তাহলে প্রোট্রুড টাং, তাহলে সেক্ষেত্রে তাহলে তার ডায়াগনোসিস কি হতে পারে, তখন এটা আপনাকে দিতে হবে হচ্ছে ক্রিটিনিজম। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ এসবিএ। এখন পরবর্তী পেজে চলে আসেন, এটা হচ্ছে কি মিক্সিডিমা। তাহলে এটা হচ্ছে আপনার 2 স্টার দিয়ে পড়বেন। মিক্সিডিমাতে কিছু ফিচার আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন পাফি ফেস, ইরেমেটাস ফেস যেটা আমরা বলি, কোর্স অ্যান্ড স্পার্স হেয়ার, তারপর হচ্ছে হাস্কি ভয়েস, যার সঙ্গে কথা দিয়ে আমরা টেলিফোনে কথা শুনে আমরা হাইপোথাইরয়েডিজম ডায়াগনোস করতে পারি। মেন্টাল গ্রোথ ইজ স্লো, মানে স্লো রেসপন্স করবে। মেমোরি ইজ পোর, এগুলো হচ্ছে মিক্সিডিমার হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। এটা হচ্ছে 2 স্টার। এবার আসেন যে ডিফারেন্স বিটুইন দ্য ক্রিটিনিজম অ্যান্ড মিক্সিডিমা। এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো এখানে পার্থক্য আকারে লেখা আছে আর কি, তাহলে এটা পড়ে নিবেন। পার্থক্য হচ্ছে 1 স্টার। আর একটা বেসিক কথা যেটা, সেটা হচ্ছে এই যে ক্রিটিনিজম এবং মিক্সিডিমার নিচেই দেখেন একটা বক্স আছে, ডরফিজম এবং ক্রিটিনিজম দুটো কিন্তু আলাদা জিনিস। ডরফিজম হয় হচ্ছে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সির কারণে, আর ক্রিটিনিজম হয় হচ্ছে হাইপোথাইরয়েডিজমের কারণে। তো দুটোতেই কিন্তু শর্ট স্ট্যাচার হয়, কিন্তু ডরফিজম হয় হচ্ছে গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সির কারণে, আর ক্রিটিনিজম হয় হচ্ছে থাইরয়েড হরমোন ডিফিসিয়েন্সির কারণে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা আপনারা 1 স্টার দিয়ে পড়ে নেবেন, ঠিক আছে। এবার আসি হচ্ছে আমরা হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম পড়তে কি আমরা আপনাদের লেকচার সিটের 46 নাম্বার পেজ বের করেন। এই যে কজ হচ্ছে 1 স্টার। এখন প্রথমেই দেখেন লেখা আছে গ্রেভস ডিজিজ। তাহলে এই গ্রেভস ডিজিজটা হচ্ছে মোস্ট কমন কজ, হ্যাঁ, মোস্ট কমন কজ অফ হাইপার থাইরয়েডিজম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর এসবিএ। এসবিএ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর বলছিলাম যে অ্যামিওডারন হাইপো করে আবার হাইপারও করে। দেখেন অ্যামিওডারন হাইপারে লেখা আছে। আবার এই যে ট্রানজিয়েন্ট থাইরয়েডিস, এই যে থাইরয়েডিস, সাব অ্যাকিউট থাইরয়েডিস আর পোস্টপার্টাম। তাহলে ট্রানজিয়েন্ট থাইরয়েডিস এবং অ্যামিওডারন এটা হাইপো এবং হাইপার দুটি করে। তাহলে হাসিমোটোস থাইরয়েডিস হচ্ছে মোস্ট কমন কজ অফ হাইপোথাইরয়েডিজম, আর গ্রেভস ডিজিজ হচ্ছে মোস্ট কমন কজ অফ থাইরোটক্সিকোসিস। ওকে, তো এটা বাদ বাকিগুলো আপনারা পড়ে নেবেন। এবার আসেন হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে থাইরোটক্সিকোসিসের মধ্যে আরেকটা ভ্যারাইটি হচ্ছে গ্রেভস ডিজিজ। এখন এই গ্রেভস ডিজিজ পড়তে গেলে আমাদেরকে ইনফিনিটি স্টার দিয়ে আমরা পড়বো, কারণ এখান থেকে এসবিএ আসার সম্ভাবনা খুবই বেশি, মানে সিঙ্গেল বেজ আনসার এখান থেকে হয় আর কি। প্রত্যেকবারই কিন্তু এই গ্রেভস ডিজিজ থেকে কিন্তু একটা সিঙ্গেল বেজ থাকেই। একটা কথা মনে রাখেন, অল থাইরোটক্সিকোসিস আর গ্রেভস, বাট অল গ্রেভস আর নট থাইরোটক্সিকোসিস। তাহলে গ্রেভস যদি বলতে হয় তাহলে থাইরোটক্সিকোসিসের ফিচারের সাথে আরো কমপক্ষে 3টা অথবা 4টা আপনার হচ্ছে যে সিমটম সাইন থাকা লাগবে, তবে আমরা এটাকে বলবো গ্রেভস। তাহলে কি গ্রেভস হচ্ছে তখনই হবে, তাহলে দেখেন যে ফিচার অফ থাইরোটক্সিকোসিস উইথ ফিচার অফ
থাইরোটক্সিকোসিস উইথ, এর সাথে থাকবে কি, এর সাথে কমপক্ষে তিনটা জিনিস থাকা লাগবে। একটা হচ্ছে ডিফিউজ গয়টার উইথ ব্রুইট। তাহলে এই যে ক্যারোটিড আর্টারি আছে, এই গয়টার যখন ক্যারোটিড আর্টারিকে চাপ দিবে তখন কি হবে, ওখানে হচ্ছে ক্যারোটিড ব্রুইট তৈরি হবে। আর গয়টারের ভাস্কুলারিটি বাড়ানোর জন্য যখন আমরা স্টেথোস্কোপ দিব তখন ওখানে কি পাওয়া যাবে, একটা সাউন্ড পাওয়া যাবে, এটাকে বলছে ডিফিউজ গয়টার উইথ ব্রুইট। মানে গ্ল্যান্ডের ভাস্কুলারিটি বাড়ার জন্য আলটিমেটলি কি হবে, একটা ব্রুইট পাওয়া যাবে। এটা আমরা স্টেথোস্কোপ দিয়ে শুনতে পাই আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিফিউজ গয়টার উইথ ব্রুইট। এরপরে কি পাবো আমরা, এক্সোপথ্যালমাস, আর একটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডেমা। তাহলে এই তিনটা যখন থাকবে, থাইরোটক্সিকোসিসের ফিচারের সাথে যখন এই তিনটা থাকবে তখন আমরা এটাকে বলবো গ্রেভস, নতুবা আমরা গ্রেভস বলতে পারবো না, ঠিক আছে। এখন দেখেন বইয়ে লেখা আছে যে এক্সোপথ্যালমাস ইজ দ্য প্রোট্রুশন অফ দ্য আইবল, ইট ইজ দ্য হলমার্ক অফ দ্য গ্রেভস। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট যে গ্রেভস এর হলমার্ক হচ্ছে এক্সোপথ্যালমাস, তাহলে এটা আপনারা দাগ দেন। আর এই ক্লিনিক্যাল ফিচার গুলো আপনারা একটু পড়ে নেবেন। এই দেখেন এবার এসবিএ কিভাবে আসছে গ্রেভস থেকে। এ 32 years old gentle lady came to the OPD presenting complaints with neck swelling, warm sweaty hand and resting tremor. She also complained significant weight loss. On exam finding reveals that papilledema and loss of visual acuity of both eyes. What is the important sign of this patient that will help you to reach the diagnosis as a case of the Graves disease? তাহলে এখানে Graves disease ডায়াগনোসিস করার জন্য যে একটা সিনারিও দেওয়া হয়েছে তার মধ্যে দেখেন কি বলছে অপশনে, গয়টার, lead lag with lead retraction, papilloedema, corneal ulceration and diffuse goiter with bruit। তাহলে ক্রাইটেরিয়া ফিল করছে কোনটা, ই নাম্বার, ডিফিউজ গয়টার উইথ ব্রুইট। এটাকে পেলে আমরা বলবো আমরা হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে কোশ্চেন কিন্তু এইভাবে দিবে আর কি। পেজ নাম্বার 47 এর একদম নিচে যে বক্সটা দেখেন, প্রিভ্যালেন্স অফ দ্য থাইরয়েড অটো অ্যান্টিবডি। তাহলে অটোইমিউনো থাইরয়েড কিছু ডিজিজ আছে যাদের ক্ষেত্রে এই থাইরয়েড অটো অ্যান্টিবডি গুলো পজিটিভ থাকে। তার মধ্যে একটু খেয়াল করলে দেখবেন যে শুধুমাত্র TSH রিসেপ্টর, দ্যাট মিনস আমরা বলি ট্র্যাব অ্যান্টিবডি, তার মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর অ্যান্টিবডি, ট্র্যাব অ্যান্টিবডি বলা হয়। এই দুটো অ্যান্টিবডি পজিটিভ থাকে শুধুমাত্র গ্রেভস এবং অটোইমিউনো হাইপোথাইরয়েডিজমে, মনে রাখবেন। আর বাদ বাকি যে থাইরয়েড পারঅক্সিডেজ এবং থাইরোগ্লোবিলিন, অ্যান্টিথাইরোগ্লোবিলিন অ্যান্টিবডি, এটা পজিটিভ থাকে কিসে কিসে, নর্মাল পপুলেশন, গ্রেভস, অটোইমিউনো হাইপোথাইরয়েডিজম, মাল্টিনোডুলার গয়টার এন্ড ট্রানজিয়েন্ট থাইরয়েডিটিস। তাহলে এই বক্সটা এইভাবে পড়বেন, TSH রিসেপ্টর অ্যান্টিবডি কোথায় পজিটিভ, আর থাইরোগ্লোবিলিন এন্ড থাইরয়েড পারঅক্সিডেজ যে অ্যান্টিবডি এটা কোন কোন জায়গায় পজিটিভ। এবার আসেন কম্পারিজন বিটুইন দ্য হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম, পেজ নাম্বার 48। তাহলে এটা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা ডেভিডসনের একটা বক্স, এখানে বোঝানোর কিছু নাই, আপনারা মুখস্থ করবেন এবং আপনারা যখন মুখস্থ করবেন তখন একদম নিচের থেকে উপরের দিকে যাবেন। রেয়ার কজ, তারপর রেয়ার ফিচার, লেস ফিচার, কমন ফিচার। তাহলে এইগুলো আপনারা, আমরা জানি যে কমন ফিচার কি, প্রশ্ন করলে প্রশ্নকর্তা আপনাকে আটকানোর জন্য একদম নিচের বক্স থেকে কোশ্চেন গুলো করবে। সুতরাং এটা আপনারা বাসায় পড়ে নেবেন। ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য থাইরয়েড ডিসফাংশন, ইনফিনিটি স্টার। এবার আসেন হচ্ছে পেজ নাম্বার 49, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড পড়া শেষ, এখন আমরা পড়বো হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পড়ার জন্য প্রথমে আমাদেরকে আপনাদের যে লেকচার শিট আছে বের করানো হচ্ছে 50 নাম্বার পেজ। 50 নাম্বার পেজ দেখেন, টাইপস অফ হাইপার প্যারাথাইরয়েডিজম। এখানে আসেন, তাহলে দেখেন হাইপার প্যারাথাইরয়েডিজম আবার 3 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রাইমারির মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে অ্যাডেনোমা। দিস ইজ ইম্পর্টেন্ট ফর সিঙ্গেল বেজ, তাহলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারিতে হচ্ছে সিঙ্গেল অ্যাডেনোমা, মাল্টিপল অ্যাডেনোমা, মাইনোডুলার হাইপারপ্লাসিয়া, কার্সিনোমা। তার মধ্যে সিঙ্গেল অ্যাডেনোমা হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে। সেকেন্ডারির মধ্যে হচ্ছে কি কি, ক্রনিক রেনাল ফেলোর, ম্যালাবজর্পশন এবং অস্টিওম্যালাসিয়া। আর টার্সিয়ারিতে হচ্ছে লং স্ট্যান্ডিং সিকেডি, লং স্ট্যান্ডিং সিকেডি। তাহলে দেখেন বলছে যে হাইপার প্যারাথাইরয়েডিজম, বাট রেজড ক্যালসিয়াম দুইটা কন্ডিশনে, একটা হচ্ছে যে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম আর একটা হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। বাট সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকে,
তাহলে এটা একটু মনে রাখেন যে প্রাইমারি এবং টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজমে হাইপার ক্যালসিমিয়া হয়, বাট সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে হাইপোক্যালসিমিয়া হয়। সব ক্ষেত্রেই হবে ক্যালসিয়াম রেস্ট। তাহলে এটা লিখে রাখেন, নট সাপ্রেসড দ্যাট মিনস ইনক্রিজ। রেস্ট এখানে দেওয়া আছে, নট সাপ্রেসড দ্যাট মিনস ইনক্রিজ, তাহলে এটা ঝামেলা লাগবে না। তাহলে এই ছকটা বুঝতে পারছেন আশা করি কিভাবে পড়তে হবে। এরপরে আসেন পেজ নাম্বার 49। এখানে প্যাথোফিজিওলজি অফ দ্য প্যারাথাইরয়েড হরমোন। এখানে এই যে ইন্টারপ্রিটেশনটা দেওয়া আছে, কোন কোন ইন্টারপ্রিটেশন আমরা পড়বো সেটাই। একটা হচ্ছে পড়বো হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, ক্রনিক রেনাল ফেলোর, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, আর হচ্ছে হরমোনাল হাইপার ক্যালসিমিয়া অফ ম্যালিগনেন্সি। আমরা জানি ম্যালিগনেন্সিতে কি হয়, মেটাস্টেটিক ক্যালসিফিকেশন হয়, সেখানে কিন্তু হাইপার ক্যালসিমিয়া হয়। তাহলে এই যে চারটা কন্ডিশনের ইন্টারপ্রিটেশন আমরা এখন পড়বো। দেখেন, প্রথমে আসেন প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, তার মানে হাইপার প্যারাথাইরয়েডিজম বলে দিছে। তাহলে কি হবে দেখেন, প্রথমে আমরা এই ইন্টারপ্রিটেশন পড়ার সময় ক্যালসিয়াম দিয়ে শুরু করব। ক্যালসিয়াম, সবসময় ক্যালসিয়াম দিয়ে। ক্যালসিয়াম বাড়বে, যদি ক্যালসিয়াম বেড়ে যায়, ক্যালসিয়ামের সাথে ফসফেটটা হচ্ছে বিপরীতমুখী, তাহলে ক্যালসিয়াম বেড়ে গেলে ফসফেটটা কমে যাবে, ঠিক আছে। এখন বডিতে যদি ক্যালসিয়াম বেড়ে যায়, তার একটা মেকানিজম হচ্ছে বোনস থেকে কিন্তু ক্যালসিয়াম প্লাজমাতে চলে আসে। তাহলে বোনস থেকে যদি প্লাজমাতে ক্যালসিয়াম চলে আসে, তাহলে বোনস কি হবে, রিজর্ভশন হবে, বোনসটা ক্ষয়ে যাবে। তো খাওয়া ঠিক না, মেনলি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে বোনস থেকে যখন ক্যালসিয়াম প্লাজমাতে মোবিলাইজ করবে, তখন কি হবে, বোনসটা রিজর্ভশন হবে। তাহলে এটা কিন্তু রিজর্ভশন। আলটিমেটলি ক্যালসিয়াম যখন বাড়ে, তখন আলটিমেটলি 1,2,5 ডিহাইড্রক্সি কোলিক্যালসিফেরলের ইনফ্লুয়েন্সে কিন্তু বডিতে ক্যালসিয়ামটা কি হয়, রিঅ্যাবজর্পশন হয়। তাহলে হাইপার ক্যালসিমিয়া একদিক দিয়ে হচ্ছে 125 মানে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন D3 ইনফ্লুয়েন্সে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে। তাহলে ক্যালসিয়াম যখন বাড়বে প্লাজমাতে, তখন এটাও একটা মেকানিজম যে ইনক্রিজ অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, তার মানে এটা হচ্ছে কি, বেড়ে যাবে, ঠিক আছে, বেড়ে যাবে। তাহলে 1,2,5 ডিহাইড্রক্সিকোলিক, ক্যালসিয়াম বাড়লো, ফসফেট কমলো, ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডিও বেড়ে গেল, বোন রিজর্পশন হয়ে গেল, আর আমরা বলছি প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, তার মানে প্যারাথাইরয়েড বাড়বে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর, একদম নিচে চলে আসেন। ক্রনিক রেনাল ফেলিওর দেখেন, আমরা জানি ক্রনিক রেনাল ফেলিওর কি হয়। ক্রনিক রেনাল ফেলিওর যেটা হয় সেটা হচ্ছে বডিতে যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তো থাকে, এটা তৈরি হতে পারে না। কারণ আমরা জানি যে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরির যে ফাইনাল কনভার্সন, এটা কিন্তু কিডনিতে হয়। তাহলে কিডনি যদি অকেজ থাকে, রেনাল ফেলিওর থাকে, তাহলে কিন্তু অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হতে পারে না। তাহলে বডিতে যদি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হতে না পারে, সেক্ষেত্রে বডিতে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন হতে পারে না, তার মানে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে। আর ফসফেট আমরা জানি রেনাল এক্সক্রেশন করে, তাহলে ফসফেট যেহেতু প্রবলেম আছে, সুতরাং ফসফেট এক্সক্রেশন হতে পারে না। তাহলে একদিকে গেল হচ্ছে হাইপোক্যালসিমিয়া, অন্যদিকে হলো হাইপার ফসফেটিমিয়া। তো দেখেন এখানে তাই হচ্ছে, হাইপোক্যালসিমিয়া হয়ে গেল, ফসফেট বেড়ে গেল। এখন বডিতে যদি ক্যালসিয়াম কমে যায়, তাহলে কি হবে, অস্টিওম্যালাসিয়া রিকেটস তৈরি হবে, অস্টিওম্যালাসিয়া তৈরি হবে। আবার আমরা বলেছি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি তৈরি হতে পারে না, এই কারণে ভিটামিন ডি কমে যাবে বডিতে। আর এখন হচ্ছে যেহেতু বডিতে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে, সুতরাং প্যারাথাইরয়েড চাইবে মোর অ্যান্ড মোর সিক্রেট দ্য পিটিএইচ অ্যান্ড কনজিউম দ্য ক্যালসিয়াম, সেক্ষেত্রে প্যারাথাইরয়েড হরমোনটা সেকেন্ডারিলি বেড়ে যাবে। এটা গেল মেকানিজম। এবার আসেন সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে পড়বো। এখন আমরা পড়ে ফেলি হচ্ছে হিউমেরাল হাইপার ক্যালসিমিয়া ডিউ টু ম্যালিগনেন্সি। তাহলে ম্যালিগনেন্সিতে ক্যালসিয়াম বাড়ে, তার একটা মেকানিজম হচ্ছে ইনক্রিজ দ্য প্যারাথাইরয়েড জিন রিলেটেড পেপটাইড। তাহলে এই পিটিএইচ আরপিএ বাড়ার কারণে কিন্তু হাইপার ক্যালসিমিয়া হয় ইন ম্যালিগনেন্সি। তাহলে দেখেন ক্যালসিয়াম বেড়ে গেল, ফসফেট কমে গেল। এখানে যেটা হয় সেটা হচ্ছে যদি ক্যালসিয়ামটা বেড়ে যায়, তখন কি হবে, ইনক্রিজ বোন রিজর্পশন। তাহলে এখানেও যেটা হবে যে বোনস থেকে ক্যালসিয়ামটা মোবিলাইজ হতে থাকবে, তখন বোনসের অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমবে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, আলটিমেটলি বোন রিজর্পশন হয়ে যাবে। আবার এখানে দেখেন ক্যালসিয়াম বাড়তেছে, সুতরাং 1,2,5 ডিহাইড্রক্সিকোলিক্যালসিফেরল বাড়বে, অন্যদিকে কিন্তু পিটিএইচটা কমে যাবে। যেহেতু ক্যালসিয়াম বডিতে বেড়ে যাচ্ছে, সুতরাং বডি বলবে তুমি আর পিটিএইচ তৈরি করো না, বডি যথেষ্ট ক্যালসিয়াম আছে। সুতরাং ডিউ টু পজিটিভ ফিডব্যাক মেকানিজম, তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কি করবে, পিটিএইচ সিক্রেশনটা কমাই দিবে। তাহলে এই তিনটা মেকানিজম আমরা বুঝে ফেললাম। পরবর্তীতে আমরা সিউডো হাইপো বোঝাবো পরের চ্যাপ্টারে গিয়ে।
পেজ নাম্বার হচ্ছে 51 চলে আসেন। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, কারণ আমরা ওয়ার্ডে অনেক প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েড রোগী পাই আর কি। তাহলে মেইনলি হচ্ছে ফিচার্স ইম্পর্টেন্ট। অস্টিওপোরোসিস কি কি হবে দেখেন, অস্টিওপোরোসিস, অস্টিয়াইটিস ফাইব্রোসিস সিস্টিকা, রেনাল স্টোন, নেফ্রোক্যালসিনোসিস, লস অফ রেনাল ফাংশন, পলিউরিয়া। দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার। লিথার্জি, ফ্যাটিক, ডিপ্রেশন, মেটাস্টাসিস ইন দ্য সফট টিস্যু। তাহলে এই যে ফিচারগুলো, এই ফিচারগুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। ল্যাবরেটরি ফাইন্ডিং অলরেডি বলে ফেলছি, ল্যাবরেটরি ফাইন্ডিং সহ ফিচার্স ইনফিনিটি স্টার। এখন আমরা পড়বো হচ্ছে টারসিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ওই পেজেরই দেখেন একদম নিচে আছে, সেকেন্ডারিটা আমাদের পড়া লাগবে না, আমরা পড়বো হচ্ছে টারসিয়ারি। তাহলে কজ, আচ্ছা সেকেন্ডারির কজ গুলো কিন্তু আবার ইম্পর্টেন্ট। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমের কজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়া লাগবে না বলাটা ঠিক না, পড়তে হবে। ক্রনিক রিনাল ফেলিওর, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ম্যালঅ্যাবজর্পশন এন্ড রিকেটস এন্ড অস্টিওম্যালাসিয়া 3 স্টার। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসে আর কি মাঝে মধ্যে। আর কজেস অফ দ্য হাইপার ক্যালসিমিয়া, এখন কজেস অফ দ্য হাইপার ক্যালসিমিয়া, টারসিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম এটা পড়া লাগবে না, প্রাইমারি এবং সেকেন্ডারি পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে কজেস অফ দ্য হাইপার ক্যালসিমিয়া। এটা আবার দুটো কন্ডিশন হচ্ছে একটা ইনফিনিটি স্টার, হ্যাঁ, একটা হচ্ছে যে নর্মাল আর ইলিভেটেড পিটিএইচ, আর আরেকটি কন্ডিশন হচ্ছে লো অর সাপ্রেস পিটিএইচ। তাহলে এই পরীক্ষাতে কিন্তু এভাবে আসে, হাইপার ক্যালসিমিয়া উইথ লো পিটিএইচ, হাইপার ক্যালসিমিয়া উইথ নর্মাল পিটিএইচ। তাহলে নর্মাল পিটিএইচ যদি থাকে তখন আমাদের তিনটা কজ, প্রাইমারি অ্যান্ড টারসিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম, লিথিয়াম ইনডিউসড হাইপার প্যারাথাইরয়েডিজম এন্ড ফ্যামিলিয়াল হাইপোক্যালসিউরিক হাইপার ক্যালসিমিয়া। তাহলে এই তিনটা হচ্ছে মেন কজ। পরীক্ষাতে বেশি আসে হচ্ছে এই পোর্শনটা, যে লো পিটিএইচ উইথ হাইপোক্যালসিমিয়া। তাহলে এখানে আপনার মুখস্থ করতে হবে ম্যালিগনেন্সি, অল কাইন্ড অফ ম্যালিগনেন্সি, থাইরোটক্সিকোসিস, ভিটামিন ডি ইনটক্সিকেশন, মিল্ক অ্যালকালি সিনড্রোম, প্যাজেস ডিজিজ উইথ ইমমোবিলাইজেশন। এই ইমমোবিলাইজেশন যদি কথা না থাকে, তাহলে যদি প্যাজেস ডিজিজ যদি অপশনে থাকে তাহলে ফলস হবে, কিন্তু উইথ ইমমোবিলাইজেশন থাকলেই কিন্তু ট্রু হবে। মাইন্ড ইট, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন। মিল্ক অ্যালকালি সিনড্রোম, থাইরয়েড ডায়াবেটিক্স এন্ড গ্লুকোকর্টিকয়েড ডিফিসিয়েন্সি অর অ্যাডিসনস ডিজিজ। তাহলে এই কথাগুলো কিন্তু ভুল করা যাবে না, অ্যাডিসনস ডিজিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হাইপার ক্যালসিমিয়ার কজ এটা হচ্ছে ইনফিনিটি স্টার। হ্যাঁ, এরপর পড়বো আমরা ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, পেজ নাম্বার 53। ইনফিনিটি স্টার, ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস থেকে কোয়েশ্চেন থাকবে। তাহলে দেখেন প্রথমে আমরা 53 নাম্বার পেজে আসেন এবং শুরুতেই একটা কথা লিখে রাখেন যে প্লাজমা ক্যালসিয়াম ইজ রেগুলেটেড অর মেইনটেইনড বাই। তাহলে কথা লিখে রাখেন, প্লাজমা calcium is regulated by 3 hormones, only 3 hormones। কি কি আছে দেখেন, প্রথমে হচ্ছে প্যারাথাইরয়েড, ক্যালসিট্রায়োল, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তাহলে এই তিনটি হচ্ছে হরমোন যারা প্লাজমা ক্যালসিয়ামকে বডিতে রেগুলেট করে। কিন্তু যদি বলে যে নেম অফ দ্য হরমোন হুইচ মেটাবলাইজ দ্য ক্যালসিয়াম, তাহলে কিন্তু এই তিনটি হরমোনের সাথে এই পেজে দেখেন নিচের একদম বক্সে যে হরমোনগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে। তখন হবে গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, ইনসুলিন। কিন্তু যদি বলে যে regulated by, maintained by, essential for the calcium homeostasis, তাহলে only 3 হরমোনস। ঠিক আছে, আর যদি বলে যে কোন কোন হরমোন ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে, তাহলে এই তিনটি হরমোনের সাথে আরো নিচের 5টি হরমোন যোগ হবে। এই 5টি হরমোনের মধ্যে যেমন গ্লুকোকর্টিকয়েডস, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন, ইনসুলিন। মাইন্ড ইট, এটা কিন্তু ভুল করা যাবে না। এখন আসেন মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, পেজ নাম্বার 53। মেইনলি দুই ভাবে হয়, একটা হচ্ছে বাফার, একটা হচ্ছে হরমোনাল কন্ট্রোল। তো হরমোনাল কন্ট্রোল তো বলেই দিলাম যে 3টা হরমোন দিয়ে, এটা হচ্ছে সেকেন্ড লাইন কন্ট্রোল। আর ফার্স্ট লাইন কন্ট্রোল হচ্ছে বাফার ফাংশন। তাহলে একটা এসবি আসতে পারে যে ফার্স্ট লাইন ডিফেন্স অফ দ্য ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস, কোনটা হবে? বাফার ফাংশন। আর সেকেন্ডারি যেটা কন্ট্রোল, সেকেন্ড লাইন ডিফেন্স যেটা হরমোনাল কন্ট্রোল, সেটা থেকে কিন্তু পরীক্ষাতে অনেক বার প্রশ্ন আসছে, ওইটাই আমাদের পড়তে হবে গুরুত্ব দিয়ে, যে বক্সটা আর কি। এই বক্সটা একদম খুব ভালো করে পড়তে হবে। বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার। হ্যাঁ,
এখানে কিছু কারেকশন আছে দেখেন, আপনারা আপনারা যখন ফাংশন পড়বেন পিটিএইচ ক্যালসিট্রায়োল ক্যালসিটনিন, তখন আপনারা আগে প্রথমে ইফেক্ট চিন্তা করবেন। ইফেক্ট দেখেন, পিটিএইচ এর মূল ইফেক্ট কি? প্লাজমা ক্যালসিয়াম বাড়াবে, ফসফেট কমাবে। এরপর আপনারা মেকানিজম পড়েন, তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। এখানে দেখেন একটা কথা লেখা আছে যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমায় দেয় কিন্তু ক্যালসিয়াম ডেপোজিশন বাড়ায় দেয়। এই কথাটা কিন্তু দুটোই বিপরীতমুখী। তাহলে এখানে হবে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমাচ্ছে, সুতরাং বোনসে ক্যালসিয়াম ডিপোজিশন কমে যাচ্ছে। তাহলে এইটা একটু কারেকশন করে নিতে হবে, ডিক্রিজ ক্যালসিয়াম ডেপোজিশন। ঠিক আছে, কারণ অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায়। পিটিএইচ এর কাজ হচ্ছে ক্যালসিয়ামকে বোনস থেকে প্লাজমাতে মোবিলাইজ করা। তাহলে বোনসে কনসেন্ট্রেশন কমে গেল ক্যালসিয়ামের, তাহলে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে গেল কিন্তু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে গেল। তাহলে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে কি হবে? ক্যালসিয়াম ডেপোজিশন ইন দ্য বোন ডিক্রিজ। তাহলে এটা সেটা। আর কিডনিতে কি হবে? ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য পিসিটি, এটা হবে ডিসিটি। আমরা জানি নেফ্রনের সবসময় মনে রাখবেন যে প্রক্সিমাল কনভলভেটেড টিউবিউলে কি হবে? প্রক্সিমাল কনভলভেটেড টিউবিউলে ক্যালসিয়াম, আচ্ছা, প্রক্সিমাল কনভলভেটেড টিউবিউলে সবসময় কি হবে? ফসফেট হবে, এক্সক্রিশন হবে। বা ডিস্টাল কনভলভেটেড টিউবিউলে ক্যালসিয়াম সবসময় রিঅ্যাবজর্পশন হবে। তাহলে এটা প্রক্সিমাল না হয়ে ডিস্টাল হবে। ইনক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য ডিস্টাল টিউবিউল। তাহলে আবার মনে রাখেন যে ক্যালসিয়াম মেইনলি নেফ্রনের ডিস্টাল টিউবিউলে এবং কালেক্টিং টিউবিউলে কি হয়? রিঅ্যাবজর্পশন হয়। আর ফসফেট মেইনলি এক্সক্রিশন হয় হচ্ছে প্রক্সিমাল কনভলভেটেড টিউবিউলে। তাহলে এটা হবে ডিসিটি এন্ড সিটি। ঠিক আছে। আর এখানে যে স্টিমুলি দেওয়া আছে ম্যাগনেসিয়াম, ফসফেট এবং ক্যালসিয়াম, তার মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট স্টিমুলি হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা মনে রাখেন, এটা ইম্পর্টেন্ট ফর এসবিএ। তাহলে স্ট্রংগেস্ট স্টিমুলি অফ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে। এরপরে আসে হচ্ছে ক্যালসিট্রায়োল। ক্যালসিট্রায়োল কি করবে? ইনক্রিজ দ্য ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনি, এটা কিডনি হবে। ইনক্রিজ ফসফেট রিঅ্যাবজর্পশন। তাহলে এই জিনিসগুলো একটু কারেকশন করে নেন, এগুলো পারবেন আপনারা। তাহলে ক্যালসিট্রায়োলের মেন কাজ হচ্ছে কি? ক্যালসিয়ামও বাড়াবে, আবার বডিতে ফসফেটও বাড়াবে। আমরা পিটিএইচ এর কি মেন ইফেক্ট পাইছি? ক্যালসিয়াম বাড়াইছে, ফসফেট কমাইছে। আর ক্যালসিটনিন কি? ক্যালসিটনিন হচ্ছে দুটোই কমাবে, ক্যালসিয়ামও কমাবে আবার ফসফেটও কমাবে। তাহলে ইনক্রিজ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট এক্সক্রিশন, সাথে ফসফেটও হবে এক্সক্রিশন ইন দ্য ইউরিন। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো ঠিক করে ফেলেন। ক্যালসিটনিনের মনে রাখবেন নো অ্যাকশন অফ দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের উপরে কোনো অ্যাকশন নাই। নো অ্যাকশন ইন ইন্টেস্টাইন, এটা মেইনলি বোনস এবং কাজ করে হচ্ছে কিডনিতে। আর এই যে বললাম আদার হরমোনস রিলেটেড টু দ্য ক্যালসিয়াম মেটাবলিজম, তাহলে ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে জড়িত হচ্ছে, মেটাবলিজমে হেল্প করে কারা? মেটাবলিজম। তাহলে মেটাবলিজম অফ ক্যালসিয়াম, তাহলে কারা কারা করে এটা? তাহলে পিটিএইচ, ক্যালসিট্রায়োল প্লাস ক্যালসিটনিন, এর সাথে এই নিচের পাঁচটা and 5 হরমোনস। আর যদি বলে ইসেনশিয়াল ফর রেগুলেশন, রেগুলেটেড বাই, মানে মেইনটেইনড বাই বা রেগুলেটেড বাই, তখন অনলি 3। এর আগে বলছি অবশ্য, বোঝার কথা আপনাদের। এবার আসেন পেজ নাম্বার 55। ঠিক আছে, পেজ নাম্বার 55-এ চলে আসেন। পেজ নাম্বার 55-এ আছে দেখেন, the functions of the free ionized calcium, effects of the low ionized calcium। তাহলে functions of the free ionized calcium এটা ইনফিনিটি স্টার। এটা দেখেন essential for the blood coagulation, very very important। essential causes release of neurotransmitter, সেকেন্ড মেসেজে কাজ করে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ পড়বেন। আর নিচে আছে effects of the low ionized calcium, এটা হচ্ছে 1 স্টার, এটা হচ্ছে 1 স্টার। এটা কি হয় দেখেন, যদি কমে যায় বডিতে ক্যালসিয়াম, কি হতে পারে? টিটানি হতে পারে, রিকেটস হতে পারে, অস্টিওম্যালাসিয়া হতে পারে। এবার আসেন পেজ নাম্বার 56। এবার পড়বো আমরা হচ্ছে হাইপোপ্যারাথাইরয়েডিজম। তাহলে বডিতে যদি হাইপোপ্যারাথাইরয়েডিজম হয় তাহলে কি হবে? বডিতে কি হয় দেখেন, টিটানি হতে পারে, কারণ হাইপোপ্যারাথাইরয়েডিজম দ্যাট মিনস হাইপোক্যালসিমিয়া। হাইপোক্যালসিমিয়া টিটানি হবে, এপিলেপসি হতে পারে, সাইকোসিস হতে পারে, মাসলস ক্র্যাম্প হতে পারে। আর ল্যাবরেটরি ফাইন্ডিং কি হবে?
আমরা হাইপার প্যারাথাইরয়েডিজমের ল্যাবরেটরি ফাইন্ডিং করছি, তাহলে এখন পড়বো আমরা হচ্ছে হাইপো প্যারাথাইরয়েডিজম। তাহলে হাইপো প্যারাথাইরয়েডিজম দ্যাট মিনস বডিতে ক্যালসিয়াম কমে গেল, ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে হাইপার ফসফেটেমিয়া হবে, ডিক্রিজ সেরাম পিটিএইচ, আর যেহেতু এখানে বোনসে কোনো ইনভলভমেন্ট হয় না হাইপোতে, সুতরাং এটা থাকবে হচ্ছে নর্মাল, ঠিক আছে। আর অলওয়েজ যেহেতু এখানে বলছে হাইপো প্যারাথাইরয়েডিজম, সুতরাং পিটিএইচ কমে গেল, পিটিএইচ কমে যাওয়ার কারণে ক্যালসিয়াম কমে গেছে, অন দ্য আদার হ্যান্ড ফসফেট বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে যদি বডিতে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করে, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, হ্যাঁ। তাহলে হাইপোক্যালসিমিয়া কিন্তু ডেঞ্জারাস কন্ডিশন ইন আওয়ার বডি, এটা কিন্তু একটা ইমার্জেন্সি, হ্যাঁ, এটা হচ্ছে এন্ডোক্রাইন ইমার্জেন্সি। তাহলে হাইপোক্যালসিমিয়াতে কি হয়, টিটানি হতে পারে, এপিলেপসি, প্যারাস্থেসিয়া, মায়োপ্যাথি, প্রলং কিউট ইন্টারভাল, এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস সাইন। এখান থেকে কিন্তু টর্সার্স ডি পয়েন্ট ডেভেলপ করে আর কি, প্রলং কিউট ইন্টারভাল, ঠিক আছে। সাইকোসিস, ক্যাটারাক্ট, ক্যালসিফিকেশন অফ দ্য বেসাল গ্যাংলিয়ন এন্ড প্যাপিলিডেমা, প্রত্যেকটা ফিচারই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার, হ্যাঁ। ইনফিনিটি স্টার। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য হাইপোক্যালসিমিয়া, পেজ নাম্বার 57। এখানে আমরা মেইনলি এখানে লেখেন এই ফাঁকা জায়গাতে কজেজ অফ দ্য হাইপোক্যালসিমিয়া। তাহলে মেইনলি আমরা এই কজ গুলো হিসেবে পড়বো, ইন্টারপ্রিটেশন এখানে পড়ার দরকার নাই, শুধুমাত্র আমরা এখানে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজমের ইন্টারপ্রিটেশনটা পড়বো। দেখেন বলেছিলাম যে সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম ইন্টারপ্রিটেশন আমরা পরে পড়বো, তো এটা এখানে পড়ে ফেলি। এখানে যেটা হবে, আমরা আবার ক্যালসিয়াম দিয়ে শুরু করব। টোটাল ক্যালসিয়াম এবং আয়োনাইজ ক্যালসিয়াম দুটোই কমে যাবে। যদি ক্যালসিয়াম কমে যায়, ফসফেট বেড়ে যাবে। এখন কথা হচ্ছে, আমরা এখানে বলছি হাইপোপ্যারাথাইরয়েডিজমে কিন্তু প্যারাথাইরয়েড কমার কথা, কিন্তু সিউডো থাকার কারণে এটা না কমে বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এখানে মেইনলি এই বক্সটা পড়তে হবে, ইন্টারপ্রিটেশন অনলি সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম, আর কজ হিসেবে পড়বেন হাইপোক্যালসিমিয়া। তাহলে হাইপোক্যালসিমিয়ার কজ কি, হাইপোঅ্যালবুমিনিমিয়া, অ্যালকালোসিস, ভিটামিন কোন সিনড্রোম, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, ক্রনিক রিনাল ফেলিওর, হাইপোপ্যারাথাইরয়েডিজম, সিউডো হাইপোপ্যারাথাইরয়েডিজম এন্ড অ্যাকিউট প্যানক্রিয়াটিস এন্ড হাইপোম্যাগনেসিমিয়া। তাহলে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার বক্স, কজেস অফ দ্য হাইপোক্যালসিমিয়া। এবার আসেন টিটানি। একটা পেশেন্টসের টিটানি যদি ডেভেলপ করে তাহলে কি ধরনের ফিচার পাবো, এটা পড়বেন হচ্ছে 3 স্টার। টিটানি হচ্ছে 3 স্টার। তাহলে কি হতে পারে, একটা বাচ্চা যদি টিটানি হয়, তো চিলড্রেনে কি হতে পারে, কার্বোপেরাল স্প্যাজম, তারপরে কি হতে পারে, স্ট্রাইডার হতে পারে, কনভালশন হবে। আর অ্যাডাল্টে কি হবে, টিংলিং, নামনেস সেন্সেশন, তার সাথে হচ্ছে অ্যারাউন্ড দ্য হ্যান্ড ফিট, পেনফুল কার্বোপেরাল স্প্যাজম আর স্ট্রাইডর এন্ড ফিটস রেয়ার। আর ল্যাটেন্ট টিটানিতে দুটো ইম্পর্টেন্ট সাইন আছে যেটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ট্রসিয়াস সাইন আর এটা হচ্ছে ভস্টেক সাইন। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট ফিচার, ট্রসিয়াস সাইন এন্ড ভস্টেক সাইন, ঠিক আছে। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমরা মেইনলি কতটুকু পড়বো সেটাই আমাদের কথা। আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়তে গিয়ে আমরা জানছি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের দুটো মেইন পার্ট আছে, একটা অ্যাড্রেনাল কর্টেক্স আর অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল কর্টেক্সের আবার 3টা লেয়ার আছে, বাইরের লেয়ারটা হচ্ছে গ্লোমেরুলাসা, মাঝেরটা হচ্ছে ভেসিকুলাটা এবং সবচেয়ে ভেতরটা হচ্ছে রেটিকুলারিস। তাহলে আমাদের এখানে গ্ল্যান্ড পড়তে গেলে মেইনলি পড়তে হবে কি কি হরমোন নিয়ে, কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন। আর ওদিকে মেডুলাতে থাকে হচ্ছে ডোপামিন আর হচ্ছে ক্যাটাকোলামাইন। এগুলো নিয়েই হচ্ছে আমাদের এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড সম্পর্কে পড়া। তাহলে আপনারা সরাসরি চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 63-তে। আসল পড়াটাই দরকার, বেশি পড়া এখানে মাথা নষ্ট করার দরকার নেই আর কি। আমরা চলে আসবো হচ্ছে 63-তে আর কি। হ্যাঁ, প্রথমে আমরা পড়বো হচ্ছে অ্যাড্রেনাল অ্যালডোস্টেরন। তার মানে অ্যালডোস্টেরন দ্যাট মিনস একটা নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। তাহলে আমরা মেইনলি পড়বো এখন অ্যালডোস্টেরন, যার একটা নাম হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। এটা হচ্ছে ইনফিনিটি স্টার। তাহলে অ্যালডোস্টেরন সম্পর্কে আমরা এখন একটু পড়াশোনা শুরু করি। তাহলে অ্যালডোস্টেরন ফাংশনস অফ অ্যালডোস্টেরন, মেইন হচ্ছে 3টা ফাংশন। এই 3টা ফাংশন যদি আপনি জানেন তাহলে আপনাকে অ্যালডোস্টেরনের কোনো ফাংশনে আপনাকে আটকাতে পারবে না। ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন এন্ড ওয়াটার রিটেনশন। আমরা জানি যে সোডিয়াম হচ্ছে অসমোটিক পার্টিকেল, যদি বডিতে সোডিয়াম রিটেনশন হয় তাহলে কি হবে, সাথে সাথে ওয়াটারও কিন্তু রিটেনশন হবে। ইনক্রিজ পটাশিয়াম এক্সক্রেশন, তাহলে সোডিয়াম পটাশিয়াম দুটো কিন্তু আলাদা। সোডিয়াম যদি রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম এক্সক্রেশন হবে, তাহলে দুটো হচ্ছে বিপরীতমুখী। তাহলে বডি থেকে কি হবে, পটাশিয়ামটা এক্সক্রেশন হবে, তার মানে কি হবে, বডিতে হাইপোক্যালিমিয়া তৈরি হবে।
তাহলে কি হবে, একদিকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে, তার সাথে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, অন্যদিকে পটাশিয়াম বডি থেকে বের হয়ে যাচ্ছে, হাইপোক্যালিমিয়া তৈরি করতেছে। শেষ। ইনক্রিজ হাইড্রোজেন এক্সক্রিশন ইন ইউরিন, তাহলে ইউরিন কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে আর কি। তাহলে ইউরিনটা কি হবে, অ্যাসিডিক। তাহলে বডি থেকে যখন বেশি বেশি মানে হাইড্রোজেন যখন সিক্রেশন হবে ইউরিনে, তখন ইউরিনটা হবে অ্যাসিডিক। যখন ইউরিন অ্যাসিডিক হবে দেন দ্যাট লিডস টু অ্যালকালোসিস। তাহলে এখানে আপনারা যদি এটা বুঝতে নাও পারেন, আমি একটু বুঝাই দিচ্ছি। এখানে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন, আচ্ছা, এখানে কি হবে, সোডিয়াম বেড়ে গেল, পটাশিয়াম কমে গেল। মনে রাখবেন পটাশিয়ামের সাথে পিএইচ এর সম্পর্ক সবসময় বিপরীতমুখী। হাইপোক্যালিমিয়াতে হয় অ্যাসিডোসিস, আর হাইপার ক্যালিমিয়াতে হয় হচ্ছে, সরি, হাইপোক্যালিমিয়াতে হবে অ্যালকালোসিস, আর হাইপার ক্যালিমিয়াতে হবে অ্যাসিডোসিস। তাহলে বডিতে যদি হাইপোক্যালিমিয়া হয় তাহলে পিএইচ কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, পিএইচ তখন বেড়ে যাবে। তাহলে বডিতে হবে কি, হাইপারন্যাট্রিমিয়া, বডিতে প্লাজমাতে হবে হাইপোক্যালিমিয়া, প্লাজমাতে পাওয়া যাবে অ্যালকালোসিস, কিন্তু ইউরিন হবে আবার অ্যাসিডিক। তাহলে এটা একটু মনে রাখেন, কিন্তু ইউরিন হবে কি, অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, ইনক্রিজ পিএইচ, এটা সবগুলো হচ্ছে প্লাজমা, কিন্তু ইউরিন হবে আবার অ্যাসিডিক। কারণ সোডিয়াম পটাশিয়াম এক ধরনের চ্যানেল আছে, আবার আছে যে সোডিয়াম হাইড্রোজেন চ্যানেল। তাহলে এখানে সোডিয়ামের সাথে কম্পিট করে হাইড্রোজেন আবার বিপরীতমুখী এক্সক্রেশন হয়ে যাবে। সোডিয়ামের সাথে পটাশিয়াম, যেমন সোডিয়াম অ্যাবজর্পশন হলে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, অন্যদিকে সোডিয়াম হাইড্রোজেন যে কাউন্টার ট্রান্সপোর্ট আছে, সোডিয়াম যত বেশি অ্যাবজর্পশন হবে হাইড্রোজেন তত বেশি বের হয়ে যাবে। হাইড্রোজেন যখন বের হয়ে যাবে তখন কি হবে, হাইড্রোজেন একটা অ্যাসিডিক সাবস্টেন্স, তখন ইউরিনটা হবে অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে বাদবাকিগুলো পড়ে নেবেন। রেনাল ইফেক্ট, সার্কুলেটরি ইফেক্ট, ইফেক্টস অন দ্য সুয়েট গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, ইফেক্ট অন জিআইটি। রেনাল ইফেক্ট তো বলেই দিলাম, ডিসিটি এবং সিটিতে সোডিয়াম অ্যাবজর্পশন হবে। সোডিয়াম যদি অ্যাবজর্পশন হয়, সোডিয়ামের সাথে ওয়াটার যাবে এবং সাথে আবার ক্লোরাইডও যাবে। পটাশিয়াম এক্সক্রেশন হবে, হাইড্রোজেনের সিক্রেশন হবে, মানে এক্সক্রেশন আর সিক্রেশন। তবে পটাশিয়াম ও হাইড্রোজেন দুটোই হবে সিক্রেশন, আর সোডিয়াম ক্লোরাইড ওয়াটার দুটো হবে রিঅ্যাবজর্পশন। আর সার্কুলেটরি ইফেক্ট কি হবে, সোডিয়াম যেহেতু বাড়তেছে প্লাজমা ভলিউম বাড়বে, অসমোলারিটি বাড়বে, এই তো কথা। আচ্ছা, এই যে এখানে এটা পড়তে হবে আপনাদের, আমি এটা আপনাদের জন্য রেডি করে নিয়ে আসছি। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এন্ড এবিডি, অ্যাসিড বেস ডিসঅর্ডার ইন কোন সিনড্রোম। তাহলে কোন সিনড্রোম কথাটার অর্থ হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। তাহলে এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা আপনারা খাতায় লিখে আপনাদের লেকচার শিটে লাগিয়ে রাখবেন, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। এটাকে বলছে হচ্ছে কোন সিনড্রোম। তাহলে কোন সিনড্রোমে কি হবে, এতক্ষণ যা বলেছি সেটাই, সোডিয়াম এবং ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে, তার মানে বডিতে প্লাজমা সোডিয়াম বাড়বে, হাইপারন্যাট্রিমিয়া হবে। সোডিয়ামের সাথে প্লাজমা ক্লোরাইডও বাড়বে, সাথে অসমোলারিটি বাড়বে, ব্লাড ভলিউম বাড়বে, বিপিও বাড়বে। পটাশিয়াম যদি সিক্রেশন হবে তখন বডিতে কি হবে, হাইপোক্যালিমিয়া তৈরি হবে। হাইড্রোজেন সিক্রেশন বাড়লে কি হবে, প্লাজমা থেকে হাইড্রোজেন কমে যাবে, কিন্তু আবার ইউরিনে কি হবে, বাড়বে, মেটাবলিক অ্যালকালোসিস তৈরি হবে। তাহলে প্লাজমাতে হাইড্রোজেন কমে গেল, কিন্তু আবার ইউরিনে কিন্তু বাড়বে, আবার ইনক্রিজ ইউরিন। আর যেহেতু হাইপোক্যালিমিয়া হয়েছে, সুতরাং আমরা জানি হাইপোক্যালিমিয়ার সাথে কি সম্পর্ক, মেটাবলিক অ্যালকালোসিস। এটা মনে রাখেন যে হাইপোক্যালিমিয়া ইন্ডিকেট ইনক্রিজ পিএইচ, আর হাইপার ক্যালিমিয়া ডিক্রিজ পিএইচ। তাহলে হাইপার ক্যালিমিয়া আর হাইপোক্যালিমিয়া, তাহলে পটাশিয়াম যদি বেড়ে যায় পিএইচ, পটাশিয়াম কমে গেলে পিএইচ বেড়ে যাবে, আর পটাশিয়াম যদি বেড়ে যায় পিএইচ কমে যাবে, দুটো হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের যেহেতু এখানে পটাশিয়াম কমে যাচ্ছে, সুতরাং এই পিএইচটা বেড়ে যাচ্ছে, তার মানে মেটাবলিক অ্যালকালোসিস তৈরি হচ্ছে। প্লাজমাতে পিএইচ কমে যাচ্ছে, কিন্তু আবার ইউরিনে পিএইচ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে রিলেশনটা, এখান থেকে কিন্তু এটা যদি ভালো করে বুঝতে না পারেন কিন্তু পরীক্ষাতে ঝামেলা পাকবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন থাকবে।
এটা হয়ে গেল হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন। যদি এখন এটা বলে যে প্রাইমারি যদি বলে যে এটা তো হাইপার অ্যালডোস্টেরনিজম, এখন যদি বলে হাইপো অ্যালডোস্টেরনিজম, ঠিক এটা উল্টো ঘটনা ঘটবে। কোথায় ঘটে? অ্যাডিসন ডিজিজে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে তাহলে ঠিক এর উল্টোটা ঘটবে আর কি, সেটা তো আমরা আসতেছি পরে। এটা হচ্ছে অ্যালডোস্টেরনের হাইপার অ্যালডোস্টেরনিজম অথবা অ্যালডোস্টেরনের ফাংশন, যেটা বলে না কেন। ঠিক কোন সিনড্রোমে যেটা ঘটে, কুসিং সিনড্রোমে একই ঘটনাই ঘটে। কারণ কুসিং সিনড্রোমে আমরা জানি যে কর্টিসল বাড়ে, কর্টিসলের আবার এই সোডিয়াম রিঅ্যাবজর্পশন হেল্প করে, এটা আবার ঠিক একই ফিচারই ঘটে। দেখেন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার ইন কুসিং সিনড্রোম। তাহলে কুসিং সিনড্রোম এবং কোন সিনড্রোমের বায়োকেমিক্যাল ফিচার একই, সেম। তাহলে এখানে যা যা বলেছি একই কাহিনী ঘটবে। দেখেন, হাইপারনাট্রিমিয়া হয়, হাইপোক্যালিমিয়া হয়, মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে আপনারা সুন্দর করে লিখে রাখবেন যে কুসিং এবং কোন সিনড্রোমের বায়োকেমিক্যাল ফিচার একই, তিনটা: হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, বায়োকেমিক্যাল মেটাবলিক অ্যালকালোসিস। কোনো কিছু যদি মনে নাও থাকে, এই তিনটা জিনিস: হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস। রেগুলেশন অফ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন। তাহলে অ্যালডোস্টেরন সিক্রেশন কিভাবে রেগুলেশন হয়? পেজ নাম্বার 64। পেজ নাম্বার 64 দেখেন রেগুলেশন অফ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন। তাহলে মেইনলি সিক্রেটটা কি দেখেন? পটাশিয়াম, সেরাম পটাশিয়াম আর রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্টিভিটি, এই দুটো দিয়েই কিন্তু রেগুলেশন অফ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন হয়, ইনফিনিটি স্টেপ। তাহলে মেইনলি ফেভারেবল কন্ডিশনটা কি? হাইপার ক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া আর ইনক্রিজ অ্যাঞ্জিওটেনসিন 2। এই কন্ডিশনটা হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশনের জন্য ফেভারেবল কন্ডিশন। তাহলে মোস্ট সেন্সিটিভ বা মোস্ট পাওয়ারফুল ইন্ডিকেটর হচ্ছে এই হাইপার ক্যালিমিয়া, পটাশিয়াম, নট সোডিয়াম। এটা একটু মনে রাখতে হবে। মোস্ট পাওয়ারফুল স্টিমুলাস অফ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন ইজ হাইপারক্যালিমিয়া, নট সোডিয়াম, পটাশিয়াম মেনলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন টু ইনক্রিজ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন। এটা যদি ঠিক উল্টে যায় তাহলে এটা অ্যালডোস্টেরন সিক্রেশনটা কমে যাবে আর কি। তাহলে হাইপারক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া, অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যাক্টিভিটি, এই কন্ডিশনগুলোতে, এই কন্ডিশনে হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে, আর ঠিক এর বিপরীত হলে অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে। ঠিক নিচে দেখেন বক্সে লেখা আছে কন্ডিশনস দ্যাট ইনক্রিজ দ্য অ্যালডোস্টেরন সিক্রেশন, ইনফিনিটি স্টার। হ্যাঁ, ইনফিনিটি স্টার। এটা প্রশ্নটা দুই ভাবে আসে, গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন আনএফেক্টেড, গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন হচ্ছে ইনক্রিজ। তাহলে আনএফেক্টেডটাই পরীক্ষাতে বেশি আসে। এই চারটা কথা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর পাঁচটা কথা, একটা হচ্ছে হাই পটাশিয়াম ইনটেক, লো সোডিয়াম ইনটেক, কনস্ট্রিকশন অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, স্ট্যান্ডিং পজিশন, আর একটা সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। কি কি আছে? একটা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিরোসিস এন্ড নেফ্রোসিস। ঠিক আছে, মুখস্থ করবেন। পেজ নাম্বার 65, কজেস অফ মিনারেলোকর্টিকয়েড এক্সেস। তাহলে এখানে দেখেন, আচ্ছা আপনারা আপনাদের লেকচার শিটে তাকান। উইথ রেনিন হাই অ্যান্ড অ্যালডোস্টেরন হাই, এটাকে আমরা বলছি সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম। উইথ লো রেনিন হাই অ্যালডোস্টেরন, এটাকে বলছি আমরা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। আর আরেকটা কন্ডিশন হচ্ছে লো রেনিন আর লো অ্যালডোস্টেরন। এখান থেকে প্রশ্ন কিন্তু সরাসরি কজেস অফ মিনারেলোকর্টিকয়েড এক্সেস না দিয়ে এইভাবে প্রশ্ন করে যে রেনিন হাই অ্যালডোস্টেরন হাই নিচের কোনটির সাথে আর কি ম্যাচ করে, এভাবে দেয়। বা রেনিন লো অ্যালডোস্টেরন হাই নিচের কোনটি তার উদাহরণ, অথবা লো রেনিন লো অ্যালডোস্টেরন নিচের কোনটি তার উদাহরণ, এভাবে দেয়। তাহলে দেখেন সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরন উদাহরণ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট রেনাল ফাংশনস, যেমন ডায়াবেটিক থেরাপি, রেনাল ফেলিওর, কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, এর সাথে হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। লো রেনিন আর হাই অ্যালডোস্টেরন হচ্ছে কোন সিনড্রোম, আর লো রেনিন আর লো অ্যালডোস্টেরনের এক্সাম্পল হচ্ছে একটোপিক অ্যাসিডিয়াস সিনড্রোম, লিকোরাইস মিসইউজ এন্ড লিডল সিনড্রোম। তাহলে এই কজগুলো একদম ঠোঁটের আগেও থাকতে হবে। ইনফিনিটি স্টার, ঠিক আছে, ইনফিনিটি স্টার। এরপরে আসেন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এই গ্লুকোকর্টিকয়েড পেজ নাম্বার 65, এই গ্লুকোকর্টিকয়েড আমরা শুধুমাত্র একটু ইফেক্টের দিকে তাকাবো। গ্লুকোকর্টিকয়েড হচ্ছে অ্যান্টি ইনসুলিন ইফেক্ট। ইনসুলিন যে কাজ করে গ্লুকোকর্টিকয়েড তার উল্টো কাজ করে। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা কি করে? ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। লিখে রাখেন, ব্লাড গ্লুকোজ। ইনসুলিন কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। ঠিক আছে। লিপিড মেটাবলিজম, লিপিডে কি করে? লাইপোলাইসিস করে। কিন্তু ইনসুলিন কি করে? লাইপোজেনেসিস করে। ঠিক আছে, লাইপোলাইসিস। আর প্রোটিন মেটাবলিজম কি করে? প্রোটিওলাইসিস। ঠিক আছে, প্রোটিওলাইসিস। তাহলে সবগুলো এর নেগেটিভ কাজ। তাহলে এখানে দেখলাম আমরা যে মেটাবলিজমের ক্ষেত্রে সবগুলোই হচ্ছে নেগেটিভ ইফেক্ট অন মেটাবলিজম বাই দ্য গ্লুকোকর্টিকয়েড। একটা গ্লুকোজ বাড়ায় দেয়, লাইপোলাইসিস করে, প্রোটিওলাইসিস করে, প্রোটিন ভেঙে দেয়।
তাহলে শুধুমাত্র এতটুকু জানলেই হবে বক্স থেকে, মেকানিজম পড়ার দরকার নেই, বেসিক কনসেপ্ট থাকলেই আপনি উত্তর দিতে পারবেন, এত কিছু মুখস্থ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের ফাংশন, দুটো ফাংশন আমি পড়াবো, এখান থেকে কিন্তু বারবার কোশ্চেন আসে। একটা হচ্ছে যে ইফেক্ট অন দ্য ব্লাড সেল, তাহলে ব্লাড সেলের উপরে কি কাজ করে, এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। তাহলে এখানে আমরা ব্লাড সেলের উপর কি কি বাড়ে, মানে কোন কোন ব্লাড সেলগুলো বাড়ে, এখানে আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি যে পেন মেনোমিক দিয়ে মনে রাখতে পারি, পেন বাড়ে আর বেল পড়ে, বেল মানে বেল ঘন্টা, বেল পড়ে, তাহলে বেল ডিক্রিজ, তাহলে এই পিতে হচ্ছে কি প্লাটিলেট, তার মানে প্লাটিলেট বাড়ে। ইতে হচ্ছে ইরাইথ্রোসাইট, তার মানে হচ্ছে আরবিসি, আরবিসি বাড়ে। আর এনে হচ্ছে নিউট্রোফিল, এই নিউট্রোফিলও বাড়বে, ঠিক আছে। আর বেলে কি, মানে এগুলো কমবে, এটা হচ্ছে বেজোফিল। ইতে হচ্ছে ইওসিনোফিল, ইতে হচ্ছে ইওসিনোফিল, আর এলে হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। তাহলে এই যে পেন বাড়ে বেল পড়ে, এইভাবে আমরা মেনোমিক দিয়ে সুন্দরভাবে মনে রাখি। এবার আসে হচ্ছে পারমিসিভ অ্যাকশন, যেটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পারমিসিভ অ্যাকশন, এই চারটা অ্যাকশন, ক্যালোরিজেনিক ইফেক্টস অফ দ্য গ্লুকাগন অ্যান্ড ক্যাটেকোলামাইন, এর সাথে ক্যাটেকোলামাইন যোগ করেন, এখানে একটু লেখা নাই, আপনারা সিটে যোগ করে ফেলবেন। ক্যালোরিজেনিক ইফেক্টস অফ দ্য গ্লুকাগন অ্যান্ড ক্যাটেকোলামাইন, লাইপোলাইটিক ইফেক্ট অফ দ্য ক্যাটেকোলামাইন, প্রেশার ইফেক্ট অফ দ্য ক্যাটেকোলামাইন অ্যান্ড ব্রঙ্কোডাইলেশন বাই দ্য ক্যাটেকোলামাইন। তাহলে এই যে চারটা কথা কখনোই ভুল করা যাবে না, পরীক্ষাতে বহুবার আসছে আর কি। আর কিছু ফাংশন আছে, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন, অ্যালার্জিক ফাংশন আর ইমিউনোসাপ্রেসিভ ফাংশন। শুধুমাত্র এই নামগুলো জানলেই হবে, আর পারমিসিভ অ্যাকশন পুরোটা জানতে হবে, আর ব্লাড সেলের উপর কি ইফেক্ট এটা পুরোটা জানতে হবে। এবার আসেন পেজ নাম্বার 68। এখানে দেখেন যে কুসিং সিনড্রোম, একটা পেশেন্ট যদি কুসিং সিনড্রোম হয় তাহলে তার কি ধরনের সিমটম হতে পারে, এটা ডেভিডসন থেকে নেওয়া। এই চিত্রটা দিয়ে মনে রাখবে, একটা অ্যাক্রোমেগালি যে চিত্রটা আমরা দেখাইছি, ওই অ্যাক্রোমেগালি চিত্র কল্পনা করে আপনারা প্রেজেন্টিং কমপ্লেক্স গুলো মনে রাখবেন, কি কি ফিচার আছে, তাহলে এটা মনে থাকবে, কারণ ছবি অনেক সময় মনের কথা বলে আর কি। তাহলে কুসিং সিনড্রোম হচ্ছে, দেখেন এই যে দেখেন প্রথমে হচ্ছে কি ব্রেন সাইকোসিস, তাহলে এটা কিন্তু ইনফিনিটি স্টার। এইটা অন্যভাবেও আসতে পারে, ফিচার অফ দ্য কুসিং সিনড্রোম, অথবা এইভাবে আসতে পারে যে সাইড ইফেক্ট অফ সিস্টেমিক স্টেরয়েড, সাইড ইফেক্ট অফ সিস্টেমিক স্টেরয়েড, তাহলে এইভাবেও কিন্তু পরীক্ষাতে আসতে পারে দুটোই। অ্যাকনি প্লেথোরা, হার্সুটিজম, হেয়ার থিনিং, পেপটিক আলসার, হাইপারটেনশন, ক্যাটারাক্ট, মাইল্ড এক্সোপথ্যালমাস, তারপর হচ্ছে অ্যাবডোমিনাল স্ট্রায়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইন। ইজি ব্রুজিং হবে, এক খেসা থাকলেই ব্রুজিং হয়ে যাবে। ডিক্রিজ স্কিন থিকনেস, তার মানে ইনক্রিজ থিনিং, ইনক্রিজ থিকনেস তার মানে হচ্ছে স্কিনের, সরি ডিক্রিজ স্কিন থিকনেস তার মানে হচ্ছে থিনিং অফ দ্য স্কিন, মানে স্কিনটা চামড়াটা কি হবে, পাতলা হয়ে যাবে। অস্টিওফোরোসিস হতে পারে, মিনিস্ট্রিয়াল ডিস্টারবেন্স হবে, হাইপার গ্লাইসেমিয়া, দ্যাট মিনস ডায়াবেটিস ডেভেলপ করবে, ঠিক আছে। তার টেন্ডেন্সি টু রিপিটেড ইনফেকশন, তাহলে এই কয়েকটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব যত্ন সহকারে মনে রাখতে হবে। এখন পেজ নাম্বার 68, ক্লাসিফিকেশন অফ দ্য এন্ডোজেনাস কুসিং সিনড্রোম, এখান থেকে কতটুকু পড়বেন আমি বলে দিই। একদম নিচের, আপনারা আপনাদের লেকচার শিটে চলে আসেন, 68 একদম নিচে যেটা আছে সিউডো কুসিং সিনড্রোম লেখা আছে, দেখেন যে হাইপার কর্টিসোলিজম ডিউ টু আদার কজ। এই সিউডো কুসিং সিনড্রোমের এই তিনটা কথা, অ্যালকোহল এক্সেস, মেজর ডিপ্রেসিভ ইলনেস, আর একটা হচ্ছে কি প্রাইমারি ওবিসিটি। তাহলে এই পরীক্ষাতে কিন্তু আসে যে কজ অফ দ্য সিউডো কুসিং সিনড্রোম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এসিটিএস ডিপেন্ডেন্টের মধ্যে আমরা জানি কুসিং সিনড্রোমের মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে কুসিং ডিজিজ, যেটা 70%, এটা একটা এসবিএ হিসেবে আসতে পারে। কুসিং ডিজিজ এটা একটা এসবিএ, তাহলে কুসিং সিনড্রোমের মোস্ট কমন কজ হচ্ছে কুসিং ডিজিজ, যেটা হচ্ছে 70%, তো এটা একটা এসবিএ, ঠিক আছে। এবার আমরা পড়বো হচ্ছে হাইপো অ্যাড্রেনালিজম। আপনারা লেকচার শিটে চলে আসেন হচ্ছে 70 নাম্বার পেজে, 70 নাম্বার পেজে চলে আসেন হাইপো অ্যাড্রেনালিজম। হাইপো অ্যাড্রেনালিজম পড়তে গেলে আমাদের মেইনলি যেটা প্রশ্ন আসবে যেখান থেকে, সেটা হচ্ছে ডেভিডসনের এই বক্স থেকে প্রশ্ন আসে আর কি, এই যে বক্স থেকে, যে ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফিচার অফ দ্য অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। প্রশ্নটা মেইনলি আসে হচ্ছে এখান থেকে, যে ফিচার্স অফ দ্য গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি, ফিচার্স অফ দ্য মিনারেলোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি, এখান থেকে মেইনলি প্রশ্নগুলো আসে আর কি। সরাসরি
হাইপোঅ্যাড্রিনালিজমের ফিচার দিয়ে প্রশ্ন দেয় না, মেইনলি প্রশ্ন আসে হচ্ছে যে ফিচার্স অফ গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি অ্যান্ড মিনারেল ইনসাফিসিয়েন্সি। তাহলে মেইনলি কি হবে দেখেন, একদম নিচ থেকে আসবেন, আপনারা প্রথম থেকে পড়বেন না। যেমন দেখেন হাইপার ক্যালসিমিয়া, তাহলে কি হবে এখানে গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি কি হবে, হাইপার ক্যালসিমিয়া হবে, ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া হবে, খুব ভালো করে মনে রাখবেন, ডাইলুশনাল হাইপোগ্লাইসেমিয়া হবে, হাইপোটেনশন শক, আর একটা হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন হবে, শক হবে। আর এখানে দেখেন হাইপার ক্যালিমিয়া, ডিপ্লিশনাল হাইপোনাট্রিমিয়া, হাইপোটেনশন শক, মানে দুই দিকেই হাইপোটেনশন শক হবে, কিন্তু মেইনলি একদিকে হচ্ছে হাইপোনাট্রিমিয়া ডাইলিশনাল, আর দিকে হচ্ছে হাইপোনাট্রিমিয়া ডিপ্লিশনাল, একদিকে হচ্ছে হাইপার ক্যালসিমিয়া আর হচ্ছে হাইপার ক্যালিমিয়া। আর মেইনলি হচ্ছে কি থাকে এখানে, গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সি থেকে ওয়েট লস থাকে, ম্যালেজ, উইকনেস, অ্যানরক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, ডায়রিয়া, কনস্টিপেশন। আর এখানে দেখেন যে এসিটিএইচ এক্সেস যদি হয়, কারণ আমরা জানি যে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি দ্যাট মিনস দ্য অ্যাডিশন ডিজিজ, যেটা প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে কিন্তু এডিএইচ বা এসিটিএইচটা বেড়ে যায় আর কি। যদি এসিটিএইচটা বেড়ে যায় তখন কি হবে, এসিটিএইচ বাড়ার কারণে বডিতে পিগমেন্টেশন হবে, যেমন হচ্ছে পামার ক্রিজ, তারপরে যে সান এক্সপোজ এরিয়াতে পিগমেন্টেশন হবে, মানে জেনারেলাইজ একটা পিগমেন্টেশন হতে পারে, বা বাক্কাল মিকুসাতে পিগমেন্টেশন হতে পারে। আর একটা কি অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি। এখন কথা হচ্ছে যে এতগুলো ইনসাফিসিয়েন্সি কেন, আমরা জানি যে অ্যাড্রেনাল কর্টেক্সে যতগুলো হরমোন আছে সবগুলোই কিন্তু ইনসাফিসিয়েন্সি হবে, ঠিক আছে, যেমন অ্যালডোস্টেরন হবে, কর্টিসল হবে, এসিটিএইচ হবে, তার সাথে আবার যেমন আপনার হচ্ছে যে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হবে, ঠিক আছে, এসিটিএইচ এক্সেস হবে। আর যেহেতু কর্টিসল কমে যাচ্ছে, সুতরাং ব্রেনে পিটুইটারি তখন চাইবে বেশি বেশি হচ্ছে এসিটিএইচ বাড়াইতে আর কি, কারণ বডিতে যেহেতু কর্টিসল কম, সুতরাং এসিটিএইচ বেড়ে যাবে আর কি। আর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হবে, তাহলে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ইনসাফিসিয়েন্সি হওয়ার কারণে ডিক্রিজ বডি হেয়ার, লস অফ লিবিডো স্পেশালি ইন দ্য ফিমেল। তাহলে এই যে ফিচারগুলো, এই ফিচারগুলোই পরীক্ষাতে বারবার ঘুরে আসে। তাহলে দেখেন পেজ নাম্বার 71, ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ফিচার অফ দ্য অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। আচ্ছা, এখন হরমোনাল ইমব্যালেন্স কি বলছে এখানে, যে ইন অ্যাডিসন ডিজিজ। তাহলে দেখেন অ্যাডিসন ডিজিজে কি ধরনের বায়োকেমিক্যাল ফিচার পাওয়া যেতে পারে আর কি, হ্যাঁ, এটা হরমোনাল হবে না, মেইনলি হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন অ্যাডিসন ডিজিজ, ঠিক আছে, কি কি হতে পারে দেখেন, ইলেকট্রোলাইট এন্ড হরমোনাল ইমব্যালেন্স একসাথে আর কি। শুধু হরমোনাল সাথে ইলেকট্রোলাইটও আছে, তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এন্ড হরমোনাল ইমব্যালেন্স ইন অ্যাডিশন ডিজিজ। তাহলে আমরা এর আগে দেখে আসছি কোন সিনড্রোম এন্ড কুসিং সিনড্রোম, একইভাবে একই প্রেজেন্টেশন, একই বায়োকেমিক্যাল ফিচার। তাহলে এটা হচ্ছে কি, ওখানে হরমোন বেড়ে গেছিল, এখানে হরমোন কমে গেছে, তাহলে কি হবে, এখানে অ্যালডোস্টেরন যেহেতু কম, তাহলে কি হবে, হাইপোনাট্রিমিয়া হবে। এখানে কি হবে, ওখানে যেমন ছিল হচ্ছে হাইপোক্যালিমিয়া, তাহলে এখানে কি হবে, হাইপার ক্যালিমিয়া হবে। ওখানে ছিল হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে এখানে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক উল্টো চিত্র, যেহেতু কর্টিসল কমে গেছে, সুতরাং কি হবে, গ্লুকোজটা বডিতে কমে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। আবার কি হবে, প্লাজমা ক্যালসিয়াম বেড়ে যাবে। আমরা জানি যে এই যে হাইপার ক্যালসিমিয়া হয়, গ্লুকোকর্টিকয়েড ইনসাফিসিয়েন্সির একটা ফিচার হচ্ছে হাইপার ক্যালসিমিয়া। অ্যান্ড্রোজেন কমে যাবে, অ্যান্ড্রোজেন কমে যাওয়ার কারণে কি হবে, লস অফ লিবিডো, হ্যাঁ, লস অফ লিবিডো। আর এসিটিএইচ এক্সেস হওয়ার কারণে বডিতে হাইপার পিগমেন্টেশন হবে, বডি ব্ল্যাকেনিং হয়ে যাবে। তাহলে দিস ইজ দ্য বায়োকেমিক্যাল ফিচার অফ দ্য অ্যাডিসন ডিজিজ। তাহলে কুসিং সিনড্রোম কোন সিনড্রোম আর অ্যাডিসন ডিজিজের বায়োকেমিক্যাল ফিচার আপনারা আলাদা করে লিখে আপনারা আপনাদের লেকচার সিটে লাগায় রাখবেন। প্রশ্ন মেইনলি এখান থেকেই দেয়, মানে এই যে দুটো টেবিল দেখাইছি আমি, একটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ, আর ওইদিকে হচ্ছে কি কুসিং সিনড্রোম অথবা কোন সিনড্রোম, যে কোনো একটা পড়লেই তো দুটো হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু বারবার ঘুরিয়ে স্টেমগুলো, মানে ঘুরাই ফিরে স্টেমগুলো মানে সেট করে আর কি, যে নিচের কোনটি অ্যাডিশনাল ফিচার, নিচের কোনটি কোন সিনড্রোমের ফিচার। যদি আপনারা একটা ধরতে পারেন, ঠিক অপোজিট চিন্তা করলেই আরেকটার উত্তর বের হয়ে যাবে। সুতরাং দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, খুব ইজি ব্যাপার। তাহলে আসেন যে পেজ নাম্বার 72, পেজ নাম্বার 72 তে দেখেন কোন সিনড্রোম প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, অলরেডি আমি পড়াই দিছি। তাহলে এটা 3 ইনফিনিটি স্টার দিয়ে বাদ এগুলো পড়ে নেবেন। মেটাবলিক ফিচার, ল্যাবরেটরি ফাইন্ডিংস। হাইপো অ্যালডোস্টেরনিজম, তাহলে হাইপো অ্যালডোস্টেরনিজম ফিচার হচ্ছে মেইনলি অ্যাডিশন ডিজিজের মতো আর কি, তাহলে এটাও ইনফিনিটি স্টার দিয়ে মেটাবলিক ফিচার, ল্যাবরেটরি ফাইন্ডিংস। পেজ নাম্বার 73, হাইপো অ্যালডোস্টেরনিজমের মেটাবলিক ফিচার এন্ড ল্যাবরেটরি ফাইন্ডিংস। এবার আসেন পেজ নাম্বার 75, অ্যাড্রেনাল মেডুলারি হরমোন। তাহলে অ্যাড্রেনাল মেডুলারি হরমোন কি কি আছে, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন। আচ্ছা, তো এটা তো পড়াই দিছি, একই কথা আর কি, নতুন করে এটা কিছু নয়, তবুও আপনারা এটা একটা স্ক্রিনশট নিতে পারেন।
আগেরটা এবং এটার সাথে কোনো পার্থক্য নাই, এটা এবং এটা প্রায় একই, সবই একই। এই অ্যাড্রেনাল মেডুলারি হরমোনে যাওয়ার আগে আর একটা জিনিস ছুটে গেছে আমাদের, সেটা হবে 72 নাম্বার পেজে কজেস অফ দ্য অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। 72 নাম্বার পেজে একদম উপরের বক্স, কজেস অফ দ্য অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এখানে দেখেন যে প্রাইমারি আর সেকেন্ডারি, এই প্রাইমারিটাই হচ্ছে অ্যাডিসন ডিজিজ, মনে রাখেন। এই প্রাইমারিতে এসিটিএইচ বাড়ে আর সেকেন্ডারিতে হচ্ছে এসিটিএইচ কমে। উদাহরণ কি, মানে কজ কি, উইথড্রল অফ সাপ্রেশন অফ দ্য গ্লুকয়েড থেরাপি, হাইপোথ্যালামিক অর পিউটারি ডিজিজ। আর অ্যাডিসন ডিজিজের কজ কি, অটোইমিউন হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, এইচআইভি হতে পারে, মেটাস্টেটিক কার্সিনোমা হতে পারে, বাইলেটারাল অ্যাডেনোটমি। আর এদিকে লিম্ফোমা, ওয়াটার হাউস ফ্রেডরিকসন সিনড্রোম, অ্যামাইলয়েডোসিস এন্ড হেমোক্রোমাটোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কজ। এদিকে হচ্ছে এইচআইভি, এদিকে টিউবারকুলোসিস। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মেকানিজম হচ্ছে কর্টিকো স্টেরয়েড বায়োসিনথেটিক এনজাইম ডিফেক্ট। কি কি ড্রাগ আছে আর কি, একটা একটা কন্ডিশন আছে, কন্ডিশনের নাম হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এখানেও কিন্তু অ্যাডিসন ডিজিজের মতো ফিচার পাওয়া যায়। আর ড্রাগ হচ্ছে মিটাইরাপন, কেটোকোনাজল এন্ড ইটোমিডেট। তাহলে এই বক্সটা 2 স্টার দিয়ে পড়বে। তাহলে আমাদের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি পড়া শেষ, মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনাল কর্টেক্স পড়া শেষ হয়ে গেছে। এখন আমরা পড়বো হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা। অ্যাড্রেনাল মেডুলাতে মানে অ্যাড্রেনাল মেডুলার হরমোন হচ্ছে 3টা, একটা হচ্ছে ক্যাটাকোলামাইন, যেমন হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ডোপামিন। তাহলে এই যে এত বড় ছক মুখস্থ করার দরকার নাই, আমরা জানি যে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিনের পার্ট হচ্ছে সিম্প্যাথেটিক, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা পার্ট হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। তার মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটার হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। তো এদের মেন কাজ হচ্ছে কি, কনস্ট্রিকশন করা আর ডাইলেশন, মানে ইনহিবিশন হচ্ছে ডাইলেশন, আর স্টিমুলেট যদি হয় তাহলে কনস্ট্রিকশন করে ভেসেলসে, আর যদি ইনহিবিট হতে ডাইলেশন করে। কিন্তু এদের কিছু স্পেসিফিক মানে কাজ আছে যেখানে এরা উল্টো কাজ করে, যেখানে কনস্ট্রিকশন করার কথা সেখানে ডাইলেশন করে। তো ওই পয়েন্টগুলোই আমরা পড়বো, মোট 4টা জায়গা আছে সেটা। যেমন হচ্ছে আপনারা আপনাদের সিটে দেখেন যে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ওখানে দেখেন যে ব্লাড ভেসেলস, এই ব্লাড ভেসেলস এর নিচে দেখা ওই লাইনে লেখা আছে, দেখেন যে ভেজোডাইলেশন ইন দ্য করোনারি স্কেলেটাল মাসলস এন্ড লিভার। তাহলে এইখানে এই যে করোনারি মানে হার্ট, স্কেলেটাল মাসলস এন্ড লিভারে কিন্তু এটা আবার ভেজে ডাইলেশন করে, কনস্ট্রিকশন করে না। এরপর চলে আসেন হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, ব্রঙ্কাস এন্ড পালমোনারি ভেসেলস। এর কি করে, ব্রঙ্কো ডাইলেশন করে, কিন্তু আবার ব্রঙ্কিয়াল ভেসেলস যেটা আছে, পালমোনারি ভেসেলস, ওখানে আবার ভেজে কনস্ট্রিকশন করে। এবার চলে আসেন জেনিটো ইউরিনারি সিস্টেম, ডেট্রোসার মাসলস, এটা করে কি, রিল্যাক্সেশন করে। আর জাক্সটা গ্লোমেরুলার সেলে কি করে, ইনক্রিজ রেনিন সিক্রেশন, এটা দাগ দেন। স্কিনে আসেন, স্কিনে যেমন পাইলোরেক্টর মাসলস কন্ট্রাকশন করে, আর রেডিয়াল মাসলস আই যেমন কি করে, পিপিল ডাইলেটেশন করে। এটা কিন্তু কনস্ট্রিকশন করার কথা ছিল, কিন্তু এটার অপোজিট ফাংশন হচ্ছে ডাইলেশন। আর সিলিয়ারি মাসলস কি করে, রিল্যাক্সেশন করে। তাহলে এই কথাগুলো আপনারা এখানে যে লাইনগুলো দাগাই দিলাম এটাই পড়বেন। তাহলে কি হচ্ছে, হার্টে ডাইলেশন করতেছে, স্কেলেটাল মাসলস এবং লিভারে ডাইলেশন করতেছে, পিপিলারি ডাইলেশন করে, ব্রঙ্কো ডাইলেশন করে, শেষ। আর আমাদের যে প্রস্রাবের থলি আছে, ইউরিনারি ব্লাডার, সেখানে কি করে, আমরা জানি যে ডেট্রোসার মাসলস প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন কনস্ট্রিকশন, আর সিম্প্যাথেটিক অ্যাকশন হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে এটা কি করে, রিল্যাক্সেশন করে। তাহলে এই কথাগুলো ইম্পর্টেন্ট। 76 নাম্বার পেজ, ফিওক্রোমোসাইটোমা, এটা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এটা সিনারিও দিয়ে কিন্তু প্রায় এসবিএ দেয়। এখানে দেখেন ক্রাইটেরিয়া কি, হাইপার টেনশন, ইউজুয়ালি প্যারক্সিজোমাল, মানে সব সময় থাকবে না, নট পারসিস্টেন্ট, প্যারক্সিজোমাল, এবং হঠাৎ করে বেড়ে আবার যখন কমে যাবে তখন বেজ লাইনের চেয়ে আবার নিচে চলে আসবে। এই জন্য বলছে অফেন পোস্চুরাল ড্রপ অফ ব্লাড প্রেশার, মানে হঠাৎ করে বেড়ে যাবে, যখন সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে তখন হঠাৎ করে বেড়ে যাবে, আবার যখন কমবে তখন বেজ লাইনের নিচে চলে আসবে। প্যারক্সিজম অফ প্যালোর, যখন ব্লাড প্রেশারটা যখন অতিরিক্ত কমে যাবে তখন প্যালোর ডেভেলপ করবে, এটাকে বলছে অকেশনাল ফ্লাশিং। সুয়েটিং হতে পারে, প্যালপিটেশন হতে পারে, হেডেক হতে পারে, অ্যাংজাইটি হবে, অ্যাবডোমিনাল পেন, কনস্টিপেশন এন্ড ওয়েট লস, ওয়েট নট গেইন, ওয়েট লস, আর গ্লুকোজ ইনটলারেন্স। তাহলে এই সিনারিগুলো দিয়ে কিন্তু এর আগে এসবি আসছে এফসিপিএস পার্ট 1-এ। যেহেতু এখন এসবিএ হচ্ছে রেসিডেন্সিতে, সুতরাং ওই আদলেই কিন্তু এখন আপনাদের এসবিএ সেট হবে আর কি। সুতরাং এসবিএটা প্রিপারেশন এফসিপিএস পার্ট 1-এর মতো করেই নিতে হবে আর কি। এরপরে আমরা চলে আসবো হচ্ছে ডায়াবেটোলজি, পেজ নাম্বার 78, হরমোন অফ দ্য প্যানক্রিয়াস। এখন এখানে কতটুকু পড়বেন আমি একটু আপনাদের সিটে দাগাই দিই। এখানে বোঝার যে কাজগুলো ছিল, যে সব অধ্যায়গুলো ছিল বোঝানোর, সেগুলো আমি বুঝাই ফেলছি।
এখন আমরা যেখানে দাগানোর দরকার সেটা আমি দাগাই দিচ্ছি, আপনারা বাসায় পড়ে নেবেন, সেটাই সবচেয়ে ভালো হবে। এখন দেখেন স্ট্রাকচার, সিনথেসিস, সিক্রেশন এন্ড দ্য ফেট অফ ইনসুলিন, এই পেজ নাম্বার 78 আপনারা কোথায় দাগ দিবেন একটু দেখেন। সব তো পড়া লাগবে না। যেমন ইনসুলিন ইজ এ পলিপেপটাইড কম্পোজড অফ 51 অ্যামাইনো অ্যাসিড, 2 polypeptide chain A and B chain. A chain contain 21 amino acid and B chain contain 30 amino acid. এই যে দুটো লাইন লিখছি অনেকবার পরীক্ষাতে কিন্তু স্টেমে আসছে ইনসুলিন এর হেডলাইন দিয়ে। এখানে দেখেন যে আর কিছু কথা লেখা আছে, যেমন নরমাল ফাস্টিং কনসেন্ট্রেশন অফ সি পেপটাইড উইথ হাফ লাইফ লঙ্গার দেন ইনসুলিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সি পেপটাইড হ্যাজ নো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। এটা কি বলছে যে ইনসুলিন ইজ ডিগ্রেডেড বাই proteases present in the liver and kidney। তাহলে এই কথাগুলো জানলেই আপনার হবে, আর বেশি কিছু লাগবে না। আর একটা কথা হচ্ছে হাফ লাইফ লঙ্গার দেন দা, আচ্ছা হাফ লাইফ লঙ্গার দেন দা ইনসুলিন, এটা বলে দিছি। ইফেক্টস অফ ইনসুলিন অর ভেরিয়াস টিস্যু, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, ইনসুলিনের অ্যাকশন পরীক্ষার জন্য হট টপিকস, $1,000,000 কোশ্চেন, ঠিক আছে। তাহলে এখানে দুটো কথা না বললেই না, বারবার পরীক্ষাতে আসে এবং আপনারা ভুল করেন বারবারই। ইনসুলিন কজেজ অ্যাক্টিভেশন অফ দ্য লিপোপ্রোটিন লাইপেজ, এইটার কথাটার অর্থ হচ্ছে লাইপোজেনেসিস। প্রথম দিকে দেখেন আমি যখন আপনাদের জেনারেল ফিজিওলজি পড়াই বা জেনারেল এন্ডোক্রাইনোলজি পড়াই তখন কিন্তু এই কথাটা ছিল, লিপোপ্রোটিন লাইপেজ আর হরমোন সেন্সিটিভ লাইপেজ। আর হরমোন সেন্সিটিভ লাইপেজের কথা হচ্ছে লাইপোলাইসিস, লাইপোলাইসিস। তাহলে দুটো আলাদা কথা। তাহলে ইনসুলিনের কাজ হচ্ছে লাইপোজেনেসিস করা আর ইনহিবিট করে হচ্ছে লাইপোলাইসিস। তাহলে হরমোন সেন্সিটিভ লাইপেজ দ্যাট মিন্স দ্য লাইপোলাইসিস, আর লিপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি দ্যাট মিন্স দ্য লাইপোজেনেসিস। ইনক্রিজ দ্য পটাশিয়াম আপটেক, পটাশিয়ামকে আপটেক করে ফেলে। এই মোটামুটি এগুলো আপনারা পড়ে নেবেন। আর লাস্টে দেখেন একটা কথা লেখা আছে, ইনক্রিজ দ্য সেল গ্রোথ, সেলের গ্রোথে হেল্প করে। আর বাদ এগুলো আপনারা পারবেন, যেখানে ভুল হয় আমি সেটা দেখাই দিচ্ছি আর কি। প্রিন্সিপাল অফ দ্য অ্যাকশনস অফ দ্য ইনসুলিন, পেজ নাম্বার 8, মেনলি ইন্টারমিডিয়েট অ্যাকশনটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন, তাহলে আপনি ইন্টারমিডিয়েট অ্যাকশনটা পড়বেন। ইন্টারমিডিয়েট অ্যাকশন অফ দ্য ইনসুলিন, এটা 1 স্টার। ইন্টারমিডিয়েট আর র্যাপিড অ্যাকশন, ইন্টারমিডিয়েট অ্যাকশন, এই দুটো পড়বেন। পেজ নাম্বার 80-তে এটা আছে আর কি, প্রিন্সিপাল অ্যাকশন অফ ইনসুলিন, র্যাপিড অ্যাকশন, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন। ইন্টারমিডিয়েট অ্যাকশনটা পরীক্ষাতে বেশি আসে আর কি, যে কয়বার আসছে। পেজ নাম্বার 82, পেজ নাম্বার 82 চলে আসেন, ইনসুলিন ইনসেনসিটিভ সেল আর ইনসুলিন সেনসিটিভ সেল। তাহলে ইনসেনসিটিভ সেল আর সেনসিটিভ সেল, পেজ নাম্বার 82 আপনাদের যে কোনো একদিকে মনে রাখতে হবে। দেখেন ইনসুলিন সেনসিটিভ সেল মাত্র 3টা, এই 3টা মনে রেখে ইনসেনসিটিভ সেলগুলো আপনারা এক্সক্লুড করে মনে রাখবেন, তাহলে শেষ। তাহলে ইনসুলিন সেনসিটিভ সেল কোনগুলো? স্কেলেটাল মাসলস, অ্যাডিপোজ টিস্যু, আর একটা কার্ডিয়াক মাসলস। এগুলো আবার GLUT4 রিসেপ্টর বা এগুলো GLUT4 রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে। তাহলে একসাথে দুটো পড়া হয়ে গেল। তাহলে এই দুটোই হচ্ছে ইনফিনিটি স্টার টপিকস। তাহলে ইনসুলিন ইনসেনসিটিভ সেলের উদাহরণ, এটা বায়োকেমিস্ট্রিতে আপনাদের পড়বেন, এখানেও পড়েন। আর এটা হচ্ছে ইনসুলিন সেনসিটিভ সেল বা GLUT4 রিসেপ্টর কন্টেনিং বা GLUT4 রিসেপ্টর সেনসিটিভ সেল আর কি, একই জিনিস। হরমোনস, এবার আসেন 83 নাম্বার পেজ, হরমোনস দ্যাট কাউন্টারঅ্যাক্ট দ্য অ্যাকশন অফ দ্য ইনসুলিন, মানে ডায়াবেটোজেনিক হরমোন কোনগুলো? পেজ নাম্বার 83 এর উপরে ইনফিনিটি স্টার, গ্লুকাগন, কর্টিসল, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ঠিক আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ইনসুলিন অ্যাকশন, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ইনসুলিন সিক্রেশন, ইনফিনিটি স্টার। এখন এখানে কোনটা বাদ দিবেন আর কোনটা পড়বেন? দুই দিকেই কিন্তু কজ, ইনহিবিটর, স্টিমুলেটর সমানে সমান, সুতরাং যে কোনো একদিকে আপনাকে মুখস্থ করতে হবে, হয় স্টিমুলেটরি না হয় ইনহিবিটরি, কোনো দিকে কম নাই, কিচ্ছু করার নাই, কোনো মেনোমিক দিয়ে মনে রাখা মুশকিল, কষ্ট করে মনে রাখেন এটা ইনফিনিটি স্টার। পেজ নাম্বার 83, এরপরে চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 83 এর গ্লুকাগনের অ্যাকশন। গ্লুকাগনের অ্যাকশন এটা জাস্ট লাইক অ্যান্টি ইনসুলিন অ্যাকশন। তাহলে ইনসুলিন যেভাবে কাজ করে তার অপোজিট কাজ করে হচ্ছে গ্লুকাগন, এটা পড়ানোর কিছু নাই, ঠিক ইনসুলিনের এগেনস্টের মতো করে পড়ে ফেলবেন আর কি। এবার আসেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্লুকাগন সিক্রেশন, এটা হচ্ছে 2 স্টার। প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে এখান থেকেও দেয়, এটাও কিন্তু দুই দিকে সমানে সমান। পেজ নাম্বার 84, পেজ নাম্বার 84 দেখেন লিখা আছে স্টিমুলেটরি ফ্যাক্টর, ইনহিবিটরি ফ্যাক্টর, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য গ্লুকাগন সিক্রেশন, এটাও যে কোনো একটা দিকে পড়বেন, তবে ইনহিবিটরি ফ্যাক্টর গুলো পড়লেই আপনার অনেক সুবিধা হবে বেশি, যেটা যেভাবে চান আর কি সেটা পড়ে নেবেন, বাদ বাকি এগুলো এক্সক্লুড করবেন।
এই যে গ্লুট 4 দেখেন, এই যে গ্লুট 4, এই গ্লুট 4 এর কথাটা বললাম যে ইনসুলিন সেন্সিটিভ সেল, ইনসুলিন স্টিমুলেটেড গ্লুকোজ আপটেক, এইভাবেও দিতে পারে কোশ্চেন, একই কথা। স্কেলেটাল মাসলস, কার্ডিয়াক মাসলস, অ্যাডিপোজ টিস্যু, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে আর কি। টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস, এটা হচ্ছে 1 স্টার, এটা বোঝানোর কিছু নয়, আপনারা পড়ে নেবেন। মেন পার্থক্য হচ্ছে যে দেখেন কিটোনুরিয়া টাইপ 1 এ হয়, এখানে হয় না। এখানে বডি ওয়েট নর্মাল অথবা লো থাকে, এখানে ওবেস থাকে। এজ একটা মোর দেন 40, মোর দেন 50। অটো অ্যান্টিবডি একটা তো ফরমেশন হয়, T1 এ টাইপ 1 এ হয়, আর অটো অ্যান্টিবডি ফরমেশন হয় না। ফ্যামিলি হিস্ট্রি আনকমন ইন কেস অফ টাইপ 1, আর কমন হচ্ছে টাইপ 2। তাহলে এইগুলোই হচ্ছে মেন পার্থক্য। আর ফিচার অফ দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স মানে মেটাবলিক সিনড্রোম। অ্যাকচুয়ালি আমরা তো সাধারণত কাজকর্ম কম করি, সাধারণত সবসময় পড়ালেখা করি, না হয় যতটুকু ওয়ার্ডে কাজ হয়। তো যাদের মানে সবসময় বসে থাকা কাজ, তারপর ডেস্কে কাজ বা হাঁটাচলা কম হয়, তাদের মেটাবলিক সিনড্রোম গুলো বেশি হয় আর কি। তো এখন আমরা আলটিমেটলি আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড তো ইনফেকশাস ডিজিজের পাশাপাশি পাল্লা দিয়ে এই যে নন ইনফেকশাস বা নন কমিউনিকেবল ডিজিজ, যেটা মেটাবলিক সিনড্রোম, এটাও কিন্তু বাড়তেছে। এবং এখন দেখা যাচ্ছে যে ইনফেকশাস ডিজিজ থেকে এই যে মেটাবলিক সিনড্রোম দিয়ে যে ডিজিজ গুলো হচ্ছে, কার্ডিয়াক ডিজিজ, তারপরে আপনার স্ট্রোক, তারপরে হাইপারলিপিডিমিয়া বা বিভিন্ন ক্যান্সার, সব কিন্তু এই মেটাবলিক ডিজিজের কারণেই। এই মেটাবলিক ডিজিজ যদি আপনি আপনার জীবন থেকে এক্সক্লুড করতে না পারেন, তাহলে খুব অল্প বয়সেই কিন্তু বিপদে পড়ে যাবেন। সুতরাং এটা একটা রাইজিং একটা কনসার্ন আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, ঠিক আছে, হেলথ কন্ডিশনে। সুতরাং এটা কিন্তু পরীক্ষা ইদানিং দিচ্ছে আর কি, যে মেটাবলিক সিনড্রোমের কি কি ফিচার আছে এটা পড়ে নেবেন। হাইপার ইনসুলিনিমিয়া, টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, লো এসডিএল বা ইনক্রিজ দ্য টিজি, সেন্ট্রাল ওবিসিটি। সেন্ট্রাল ওবিসিটি এখন কার না নাই, যারা মোটামুটি সেন্ট্রাল ওবিসিটি সবারই আর কি। সেন্ট্রাল ওবিসিটি খুবই খারাপ জিনিস, এটাতে হার্ট অ্যাটাকের চান্স বেশি বাড়ায় আর কি। মাইক্রোঅ্যালবুমিনিয়া, ইনক্রিজ ফাইব্রিনোজেন, আবার হচ্ছে যে ইনক্রিজ দ্য প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1, ইনক্রিজ সিআরপি। দেখেন এখানে আপনি যদি ওয়েট গেইন করেন, ওয়েট গেইন ইজ অন কাইন্ড অফ ইনফ্লামেটরি প্রসেস। আপনার যদি বডিতে ওয়েট বাড়ে, দেখেন সিআরপি বাড়বে। অলরেডি একটা ভাস্কুলার ইনফ্লামেশন হচ্ছে, ভাস্কুলার ইনজুরি হচ্ছে, এন্ডোথেলিয়াল কি হচ্ছে, প্লাটলেট প্লাক ফর্মেশন হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস ব্লক হয়ে যাচ্ছে। তাহলে এটা কত ডেঞ্জারাস একটা কন্ডিশন। তাহলে সিআরপি বাড়বে, ইলেভেটেড দ্য ইউরিক অ্যাসিডও বাড়বে। তাহলে এই যে এটা হচ্ছে ইনফিনিটি স্টার। মেটাবলিক সিনড্রোম থেকে কিন্তু প্রশ্ন ইদানিং হচ্ছে আর কি। কমপ্লিকেশন অফ দ্য ডায়াবেটিস, ইনফিনিটি স্টার। কমপ্লিকেশন দুই ধরনের কমপ্লিকেশন আছে, পেজ নাম্বার 88। অ্যাকিউট কমপ্লিকেশন আর হচ্ছে যে ক্রনিক কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশন পরীক্ষাতে খুব একটা আসে না, মেইনলি ক্রনিক কমপ্লিকেশনই পরীক্ষাতে আসে। ভাগ করে পড়বেন মাইক্রোভাস্কুলার কোনগুলো, ম্যাক্রোভাস্কুলার কোনগুলো, এটা এখান থেকে কিন্তু পরীক্ষায় দিবে আর কি। তো এটা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে পড়বেন, ঠিক আছে। মাইক্রোভাস্কুলার এন্ড ম্যাক্রোভাস্কুলার, এই যে মেইনলি এটাই বেশি ইম্পর্টেন্ট, মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার। প্রশ্ন যেমন ক্লডিকেশন, ইস্কেমিয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আলসারেশন, আর্থোপ্যাথি, যেটা দেখে আপনি হয়তো বুঝতেই পারবেন না যে মাইক্রো না ম্যাক্রো। জিআই প্রবলেম, পোস্টারাল হাইপারটেনশন, এগুলো একটু গুছিয়ে পড়বেন। আর ম্যাক্রোর মধ্যে তো মেইনলি দেখেন, ম্যাক্রো তো দেখেন আপনাদের সিটে দেওয়া আছে ম্যাক্রোভাস্কুলার। করোনারি সার্কুলেশন মানে করোনারি আর্টারিতে যদি কোনো প্রবলেম হয়, যেমন এমআই, স্ট্রোক, তারপরে হচ্ছে যে বডিতে যদি কোনো ফুট আলসার হয়, আচ্ছা ফুট আলসার তো না, মেইনলি হচ্ছে যে আপনার অ্যাসেসরি ডিজিজ যেগুলো আছে আর কি, পেরিফেরাল আর্টারি ডিজিজ, সেটা পেরিফেরাল সার্কুলেশন যদি ব্লক হয়, যেমন ক্লডিকেশন, ইস্কেমিয়া, আলসারেশন হতে পারে। রিমোটোলজিক্যাল কমপ্লিকেশন যেগুলো চেয়ার অর্থোপ্যাথি, ডুপিট্রিন কন্ট্রাকচার, এগুলো কিন্তু একটু আনকমন। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আর স্কিন কমপ্লিকেশনের মধ্যে রয়েছে কি, ডায়াবেটিস, ডার্মোপ্যাথি, নেক্রোবাইসিস লাইপয়েডিকা, আর একটা হচ্ছে জেরোসিস। তাহলে এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসেন পেজ নাম্বার 89। এই 89-এ কিন্তু গতবার এই যে দেখেন যে পেজ নাম্বার 89, এখানে দেখেন যে মোস্ট কমন সিমটম অফ দ্য হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়া থেকে কিন্তু সিমটম থেকে কিন্তু কোশ্চেন দিছে এমসিকিউ। কিন্তু কোথা থেকে কোশ্চেন দিবে এখন বলা মুশকিল, কারণ এখন তার ইনফিনিটি স্টার দিয়ে কোনো লাভ নাই। আলটিমেটলি সবই ভালো করে পড়তে হবে আর কি। ইনফিনিটি স্টার পড়বেন আর 1 স্টার 2 স্টার পড়বেন না, তাহলে আপনি কিন্তু পরীক্ষায় পারবেন না। তাহলে পরীক্ষায় চান্স পাওয়ার জন্য এখন সমান পড়তে হবে। মোস্ট কমন সিমটমস অফ দ্য হাইপোগ্লাইসেমিয়া দেখেন কি কি, অটোনমিক, নিউরোগ্লাইকোপেনিক, নন স্পেসিফিক। নন স্পেসিফিক দেখেন আসতে পারে না, যে নন স্পেসিফিক সিমটম অফ দ্য হাইপোগ্লাইসেমিয়া, নসিয়া, হেডেক, টায়ার্ডনেস। নিউরোগ্লাইকোপেনিক কি কি আছে, অটোনমিক কি কি আছে, এগুলো একটু দেখে নেবেন। এটা হচ্ছে 3 স্টার। এবার আসেন ক্লাসিফিকেশন অফ দ্য ডায়াবেটিক নিউরোপ্যাথি, তার মধ্যে অটোনমিক নিউরোপ্যাথিটা হচ্ছে ইনফিনিটি স্টার।
আপনাদের দেখেন সিটে হচ্ছে 891 নাম্বার পেজে দেখেন ক্লিনিক্যাল ফিচার শব্দ অটোনমিক নিউরোপ্যাথি, ইনফিনিটি স্টার, প্রত্যেকটা জিনিস পড়বেন, যেমন পোস্টারাল হাইপারটেনশন, রেস্টিং টাইকার্ডিয়া, ফিক্সড হার্ট রেট। পিউপিল দেখেন একদম নিচের যে এটা দেওয়া আছে, ডিক্রিজ পিউপিল সাইজ, রেজিস্ট্যান্স টু মাইডাটিক্স, ডিলেড আর অ্যাবসেন্ট রিফ্লেক্স টু লাইট, এই কথাগুলো একটু জোর দিয়ে পড়বেন, কারণ নিচের দিক থেকে তো কিছু অ্যাটিপিক্যাল জিনিস থাকে, এগুলো তারা পরীক্ষা দেয়। গাস্ট্রেটরি সুইটিং, খেতে গিয়ে হঠাৎ করে নাক ঘেমে যায়, দরদর করে পানি পড়ে। তারপর ইরেকটাইল ডিসফাংশন, তারপরে গ্যাস্ট্রোপ্যারেসিস, খাবার খাওয়ার পরে দেখা যাচ্ছে অ্যাবডোমিনাল ফুলনেস, ব্লোটিং হতে থাকে। তারপরে নকটার্নাল ডায়রিয়া এরকম হতে পারে আর কি, ঠিক আছে, বা পা হাত ঠান্ডা হয়ে যায় গরমের সময়, ফিল কোল্ড, এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লস অফ, তারপরে পা ফেটে যাওয়া কিন্তু একটা ফিচার ডেভেলপ করে। অ্যানহাইড্রোসিস, মানে যাদের পা ফাটে, কাদের, যাদের হচ্ছে যে সুইটিং কম হয়, মানে পা যাদের ঘামে কম, অটোনমিক নিউরোপ্যাথির একটা ফিচার হচ্ছে যে লস অফ সুইটিং, তখন ওখানে ফিচার তৈরি হয়, যে হিল আছে, হিলে ফিচার তৈরি হয়, পা ফেটে যায়। তাহলে এগুলো সবই হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথির ফিচার। তাহলে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন পেজ নাম্বার 94, প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। কি কি টিউমার আছে দেখেন, গ্যাস্ট্রিনোমা করে কি, জোলিঙ্গার লিসন সিনড্রোম। ইনসুলিনোমা কি করে, রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া। আর ভিআইপিওমা কি করে, ওয়াটারি ডায়রিয়া আর হাইপোক্যালিমিয়া। আর গ্লুকোনোমা কি করে, ডায়াবেটিস মেলাটাস করে। আর একটা স্কিনের একটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, এটা কিন্তু এসবিএ হিসেবে আসতে পারে, নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরাইথিমা করে। আর সোমাটোস্টেডিয়ামা কি করে, ডায়াবেটিস মেলাটাস স্টিয়াটোজিয়া করে। এটা ইনফিনিটি স্টার। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেন মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া। এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে না, মাঝে মধ্যে আসে, এই জন্য 3 স্টার। তাহলে মেনলি পড়বো হচ্ছে আমরা মেন 1, মেন 2 আর হচ্ছে মেন 3। মেন 1 মনে রাখার পদ্ধতি হচ্ছে 3P, মানে 3টা পি। 1P দিয়ে হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, পিটিউটারি টিউমার্স আর প্যানক্রিয়াটিক নিউরো এন্ডোক্রাইন টিউমার, শেষ। আর এখানে হচ্ছে 2PM, মানে 2টা পি আর হচ্ছে একটা এম। 1P দিয়ে হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, আর একটা হচ্ছে আরেক পি দিয়ে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, আর এই এম দিয়ে হচ্ছে মেডুলারি কার্সিনোমা। আর মেন 3 হচ্ছে মেন 2 এর সাথে যদি এই 4টা থাকে আর কি, মারফানয়েড হ্যাবিটাস, ক্র্যানিওসাইনোস্টোসিস, অ্যাবনর্মাল ডেন্টাল এনামেল আর মাল্টিপল মিউকোসাল নিউরোমা। তাহলে এগুলো একটু ভালো করে পড়বেন। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি। তাহলে আপনারা মনে করতেছেন হয়তো প্রথমে 50 পেজ ভালো করে পড়ছেন, পরের গুলো পড়বেন না, তা না। রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি থেকে কিছু কোশ্চেন বরাদ্দ থাকে, যেটা থাকবে পরীক্ষাতে। আবার ডায়াবেটোলজি থেকে কিছু কোশ্চেন বরাদ্দ থাকে, যেটা পরীক্ষায় থাকবে। সুতরাং প্রত্যেকটা সিস্টেম ভালো করে পড়তে হবে, কারণ এন্ডোক্রাইন থেকে অনেক কোশ্চেন হয়, প্রায় 20টা থেকে 25টা কোশ্চেন আপনি অ্যাটলিস্ট 20টা না, মোটামুটি 20 কোশ্চেন, আপনি 15 থেকে 20টা কোশ্চেন। আর যদি ক্লিনিক্যাল বলেন, তার সাথে যদি মানে বেসিক বলেন, তাহলে ক্লিনিক্যাল এবং বেসিক দিয়ে ফিজিওলজি রিলেটেড বা ক্লিনিক্যাল আপনি 20 থেকে 25 কোশ্চেন শুধুমাত্র এন্ডোক্রাইন থেকেই আপনি পাবেন। তাহলে অনেক প্রশ্ন আসে এখান থেকে। আবার দেখেন এই এন্ডোক্রাইনের কিছু অংশ কিন্তু রেনাল বডি ফ্লুইডের সাথে জড়িত, আবার বায়োকেমিস্ট্রির সাথে কিন্তু ইন্টার রিলেটেড, আবার এদিকে কার্ডিয়াক নার্ভাস সিস্টেমের সাথে জড়িত। সুতরাং প্রত্যেকটা জায়গাতে কিন্তু এন্ডোক্রাইনের একটা বিস্তার আছে, একটা ইনফ্লুয়েন্স আছে। সুতরাং এন্ডোক্রাইন আপনাকে ভালো করে পড়তেই হবে। তাহলে রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখেন একটা একদম বেসিক, যেটা 96 নাম্বার পেজ, যেটা 96 নাম্বার পেজে দেখেন এই যে এই ছকটা, রোল অফ গোনাডোট্রপিন, এটা ইনফিনিটি স্টার। এটা বোঝানোর কিছু নাই, FSH, LH, SCG, মেলে কি কাজ করে, ফিমেলে কি কাজ করে, একদম বেসিক। এই বেসিকটা আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, সেক্স হরমোনের মধ্যে মোস্ট মেনলি হচ্ছে টেস্টোস্টেরন, কিন্তু এই যে ডিহাইড্রোটেস্টোস্টেরন হচ্ছে, এটা হচ্ছে মোস্ট কমন ফ্যাক্ট, মোস্ট বায়োলজিক্যাল অ্যাক্টিভ, মোস্ট বায়োলজিক্যাল অ্যাক্টিভ সাবস্টেন্স। এটা হচ্ছে SBA বা SBQ, যেটাই বলেন না কেন, ইম্পর্টেন্ট। তাহলে মোস্ট বায়োলজিক্যাল অ্যাক্টিভ অ্যান্ড্রোজেন হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, মনে রাখেন। পেজ নাম্বার হচ্ছে 100, পেজ নাম্বার 100-এ চলে আসেন। ফাংশন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। এগুলো তো আসলে বোঝার কিছু নাই, তো মুখস্থ করতে হবে। যেমন এই কজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেজড কি করে দেখেন, অ্যাডাল্টে increase the musculature of the increase protein synthesis, increase size of the structure of the bones, increase basal metabolic rate, increase RBC count, increase size of the kidney, increase sodium retention, ঠিক আছে, ওয়াটার ফসফেট এবং এগুলো রিটেনশন করে। আর ফিমেলে মাস্কুলারিজিং ইফেক্ট, ইনক্রিজ লিবিডো, enlargement of the clitoris and growth hair of the face, ঠিক আছে। এই কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এরপরে চলে যান কম্পোজিশন অফ দ্য সিমেন। এখান থেকে কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে 3 স্টার। একভাবে দিতে পারে যে নিচের কোনটি সিমেনের কম্পোজিশন, আবার এভাবেও দিতে পারে নিচের কোন কোন কম্পোনেন্ট গুলো সেমিনাল ভেসিকল থেকে আসছে, কোন কোন কম্পোনেন্ট গুলো প্রোস্টেট থেকে আসছে, তখন একটু অবশ্যই কঠিন হয়ে যাবে। দেখেন আলাদা করে মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আর অ্যাবান্ডান্ট কম্পোনেন্ট হচ্ছে ফ্রুক্টোজ, সবচেয়ে ফ্রুক্টোজ বেশি থাকে। এখানে আবার ভিটামিন সিও থাকে, ফ্লাভিন থাকে, প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে। আর প্রোস্টেট থেকে কি থাকে দেখেন, সাইট্রিক অ্যাসিড, তারপরে থাকে কি অ্যাসিড ফসফেটেজ, তারপরে জিঙ্ক থাকে, এখানে ইম্পর্টেন্ট জিঙ্ক, কোলেস্টেরল থাকে, আবার ফিব্রিনোলাইসিন থাকে। আর 3টা বাফার, ফসফেট বাফার, ব্যাকেট বাফার, হ্যালোজেন বাফার। ফাংশনস অফ দ্য ইস্ট্রোজেন, ফাংশনস অফ দ্য প্রোজেস্টেরন, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি। প্রত্যেকবার কিন্তু অন্য জায়গা থেকে কোশ্চেন না হলে এই জায়গা থেকে কোশ্চেন আসে। মেইনলি পড়বেন ইউটেরাস এন্ড ব্রেস্ট। ব্রেস্টের কি ডেভেলপ করে? ডাক্টাল এন্ড নর্মাল টিস্যু, স্ট্রোমাল টিস্যু। তাহলে গ্রোথ অফ দ্য ডাক্টাল টিস্যু এন্ড দ্য স্ট্রোমাল টিস্যু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো সবই পড়বেন। ইউটেরাসে কি ধরনের গ্রোথ করে? প্রলিফারেশন করে স্ট্রোমাল সেল, এপিথেলিয়াল সেল, রিএপিথেলিয়েশন, ইনক্রিজ থিকনেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম, গ্রোথ অফ দ্য এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস এন্ড গ্রোথ অফ দ্য নিউ ব্লাড ভেসেলস। এগুলো কিন্তু পরীক্ষাতে অনেকবার আসছে আর কি। তাহলে ইউটেরাস এবং ব্রেস্টে কি ধরনের কাজ করে এটা আপনারা পড়বেন, ইস্ট্রোজেনের কাজ। আর প্রোজেস্টেরনের ফাংশন, এটাও হচ্ছে ইনফিনিটি স্টার। অনুরূপভাবে ইউটেরাসে কি কাজ করে সবই পড়বেন এগুলো, ইনফিনিটি স্টার। আর ব্রেস্টে কি ধরনের করে? ডেভেলপমেন্ট অফ দ্য লোবিউলার এন্ড অ্যালভিউলার। একটু খেয়াল করলে দেখবেন, তাহলে ইস্ট্রোজেন হচ্ছে কি কাজ করে দেখেন, ডাক্টাল এন্ড স্ট্রোমাল। তাহলে ব্রেস্টের উপরে ইস্ট্রোজেনের কাজ হচ্ছে ডাক্টাল সিস্টেম এবং স্ট্রোমাল টিস্যুকে ডেভেলপ করা। ঠিক প্রোজেস্টেরনের কাজ হচ্ছে কি কাজ? স্টিমুলেট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লোবিউলার এন্ড অ্যালভিউলি। তাহলে এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? পেজ নাম্বার 102 এখানে দাগ দেন, ফাংশনস অফ ইস্ট্রোজেন, ইনফিনিটি স্টার। পেজ নাম্বার 103 ফাংশনস অফ দ্য প্রোজেস্টেরন, ইনফিনিটি স্টার। এরপরে চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 104, হরমোনস অ্যাক্ট অন দ্য ব্রেস্ট। শুধু নামগুলো মনে রাখবেন, ইনফিনিটি স্টার, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, এইচসিএস হরমোন, গ্রোথ হরমোন, তারপর হচ্ছে ইনসুলিন এন্ড গ্রোথ গ্লুকোটিকয়েডস। তাহলে এগুলো সবই মনে রাখবেন। এই গ্রোথ গ্লুকোটিকয়েডস না দিয়ে শুধুমাত্র গ্লুকোটিকয়েড হবে, গ্রোথ কথাটা এক্সট্রা চলে আসছে আর কি, এটা কেটে দেন। গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েডস এন্ড ইনসুলিন। রোল অফ ডিফারেন্ট হরমোন ডিউরিং ল্যাকটেশন। প্রোল্যাকটিনের কাজ দেখেন, এখানে 1 স্টার দিয়ে পড়বেন। স্টিমুলেট দ্য মিল্ক সিক্রেশন ইনটু দ্য অ্যালভিওলি, এটাও কিন্তু পরীক্ষাতে একবার আসছে। অক্সিটোসিনের কাজ কি? ওই অ্যালভিওলি থেকে ডাকটে নিয়ে যাওয়া মিল্কে। দুটো কাজ, একটা হচ্ছে যে মিল্ক সিক্রেশন করে অ্যালভিওলি পর্যন্ত, আর একটা করে হচ্ছে অ্যালভিওলি থেকে ডাকটে নিয়ে যায়। তাহলে কে কোনটা নিয়ে যায় জেনে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে পরের পেজে যে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি। তাহলে প্রেগনেন্সিতে কি ধরনের চেঞ্জ হয়, মেইনলি এন্ডোক্রাইন সিস্টেমের কি চেঞ্জ হয় সেটাই আমরা জানবো এখানে। গ্লুকোজ এই ছবি দিয়েই আমি বুঝাই দেবো আপনাকে যে এন্ডোক্রাইন কি চেঞ্জ হয়। প্রাইমারি আর্লি প্রেগনেন্সি আর একটা হচ্ছে লেট প্রেগনেন্সি। তাহলে আর্লিতে T3 T4 বাড়ে, TSH কমে, HCG হরমোন বাড়ে, এই ছবি থেকে আপনি পড়বেন। আর কি করে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন বাড়ে, ঠিক আছে। আর লেটে কি হয়? লেটে হচ্ছে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিলিন বাড়ে, T3 T4 কমে যায়, হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন বেড়ে যাবে, গ্লুকোজ ইনসুলিন রেজিস্ট্যান্সি হবে এবং গ্লুকোজ বেড়ে যাবে বডিতে। আর এটাতে হচ্ছে স্টেরয়েড এবং প্রোজেস্টেরন দুই কন্ডিশনে বাড়বে, প্রাইমারি এবং আর্লি এবং লেট। তাহলে এই যে এন্ডোক্রাইন ইফেক্ট আর্লি এবং লেট প্রেগনেন্সি, এই ছবি দিয়েই আপনি পড়ে ফেলবেন। পেজ নাম্বার 106 আপনাদের লেকচার শিটে পেজ নাম্বার 106 এ এই ছবিটা দেওয়া আছে। আর পেজ নাম্বার 105 এ দেখেন সবচেয়ে উপরে এন্ডোক্রাইন সিস্টেম। এখানে ভিতরে এত কিছু পড়ার দরকার নাই, এই ছবি থেকে যে জিস্ট কথাগুলো ওখানে ওখানে লেখা আছে আর কি, ওইটা লিখে পড়বেন আর কি। এবার চলে আসেন 108 হরমোনস অফ দ্য প্লাসেন্টা। হরমোনস অফ দ্য প্লাসেন্টা হচ্ছে ইনফিনিটি স্টার, এটা আমি অবশ্য আগেই পড়াইছি আপনাকে, একদম প্রথমের শুরুতেই পড়াইছি যে হরমোনস কামিং ফ্রম দ্য প্লাসেন্টা আর কি। তাহলে প্লাসেন্টাল হরমোন কি কি আছে করে পড়ানোর কিছু নাই, HCG, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, HCS হরমোন। এখন কথা হচ্ছে যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোনের যে 4টা স্পেশাল কজ, এই ফাংশন, এই 3-4টা পড়বেন। আর হিউম্যান কোরিওনিক সোমাটোম্যামোট্রপিনের এই যে 5টা কজ, 5টা ফাংশনস, তার মধ্যে HCS এর একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ডিক্রিজ দ্য ইনসুলিন সেন্সিটিভিটি ইন মাদার। এই কারণেই এটা হচ্ছে GDM এ
ঘটাতে সাহায্য করে। তাহলে দ্য কালপ্রিট হরমোন ফর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, কারণ প্রেগনেন্সি অবস্থায় যদি ডায়াবেটিস হয় তাহলে মেন কালপ্রিট হচ্ছে সেটা এই হরমোন। ঠিক আছে, হিউম্যান কোরিওনিক সোমাটোমায়োটিন, এর আরেকটা নাম হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। এটাই হচ্ছে সেই কালপ্রিট হরমোন ফর জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, পেজ নাম্বার 111তে চলে আসেন, কজেস অফ দ্য সেকেন্ডারি অ্যামেনিউরিয়া। তাহলে পেজ নাম্বার হচ্ছে 111, কজেস অফ দ্য সেকেন্ডারি অ্যামেনিউরিয়া। তাহলে এটা হচ্ছে ইনফিনিটি স্টার। ঠিক আছে, ইনফিনিটি স্টার। তাহলে সেকেন্ডারি অ্যামেনিউরিয়ার মোস্ট কমন কজ হচ্ছে প্রেগনেন্সি। তাহলে মোস্ট কমন কজ হচ্ছে প্রেগনেন্সি, মোস্ট কমন। আর প্রাইমারি অ্যামেনিউরিয়ার মোস্ট কমন কজ হচ্ছে টার্নার সিনড্রোম। তাহলে প্রাইমারি অ্যামেনিউরিয়া মোস্ট কমন কজ হচ্ছে টার্নার সিনড্রোম। ঠিক আছে, মনে থাকবে টার্নার সিনড্রোম। তাহলে কজেস অফ দ্য সেকেন্ডারি অ্যামেনিউরিয়া এটা মুখস্থ করবেন, এটা ইনফিনিটি স্টার। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ইনফিনিটি 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 স্টার। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে কতটুকু পড়া লাগবে দেখেন, বলে দিচ্ছি। ইট ইজ প্রেজেন্ট টু অফ দ্য ফলোইং থ্রি ফিচার্স, মানে তিনটার মধ্যে দুটো থাকতে হবে। মিনিস্টার ইরেগুলারিটি, ক্লিনিক্যাল or বায়োকেমিক্যাল অ্যান্ড্রোজেন এক্সেস, মাল্টিপুল সিস্ট ইন দ্য ওভারি। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটার মধ্যে দুটো থাকলেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন এর বায়োকেমিক্যাল ফিচার কি? ডেভিডসনের একটা বক্স, এই যে বক্সটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন LH রেশিওটা বাড়বে, তার মানে LH বেড়ে যাবে, FSH কমে যাবে। এর রেশিওটা হবে 2.5:1, তার মানে LH হবে 2.5 আর FSH হবে 1। এটা আপনারা যদি লিখা না থাকে তাহলে লিখে নেন, আচ্ছা লিখা আছে অবশ্য। এখানে যেমন এস্ট্রোজেন বাড়বে, প্রোজেস্টেরন কিন্তু কমে যাবে, এটা কিন্তু লিখা নাই, এটা লিখে নেন। প্রোজেস্টেরন কমে যাবে কিন্তু টেস্টোস্টেরন আবার বাড়বে, ইনক্রিজ টেস্টোস্টেরন। তাহলে এই কথাগুলো লিখে নেন। হার্সুটিজম এক নিয়ে তো হয়। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া 4 স্টার। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া দিয়ে আসলে অনেকবার কোশ্চেন আসছে, এটা ইনফিনিটি স্টার দেওয়াই ভালো। এই যে ফিজিওলজিক্যাল যে কজগুলো এটাই বেশি ইম্পর্টেন্ট, এটা দিয়ে আসে, যেমন স্ট্রেস, প্রেগনেন্সি, ল্যাকটেশন, নিপুল স্টিমুলেশন, স্লিপ, কোয়াইটাস, এক্সারসাইজ, বেবি ক্রাইং, এগুলো কিন্তু অপশনে দিয়ে দেয় আর কি। এছাড়াও কিছু ড্রাগ আছে যেমন ডোপামিন অ্যান্টাগনিস্ট, ডোপামিন ডিপ্লেটিং ড্রাগস, এরপর হচ্ছে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো কিন্তু। আর প্যাথোলজিক্যাল, যেটা প্যাথোলজিক্যালের মধ্যে দেখেন কি কি আছে, ডিসকানেকশন, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, প্রোল্যাক্টিনোমা, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ম্যাক্রোপ্রোল্যাক্টিনেমিয়া। আর আনকমনের মধ্যে দেখেন হারপিস জোস্টার, চেস্ট অল রিফ্লেক্স, রেনাল ফেইলর, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছে গাইনোকোমেস্টিয়া, ইনফিনিটি স্টার। এগুলো কিন্তু পরীক্ষাতে না পড়ে যাওয়া যাবে না, কারণ আমি বলেছি যে এন্ডোক্রাইনের যে 4টা সেগমেন্ট, এই 4টা সেগমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আলাদা আলাদা করে হবে। তাহলে গাইনোকোমেস্টিয়ার মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল হচ্ছে মোস্ট কমন কজ, এটা হচ্ছে মোস্ট কমন কজ। হ্যাঁ, তাহলে মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল। তাহলে মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল, মোস্ট কমন। আর ড্রাগ ইনডিউসড গুলো হচ্ছে পেইনফুল গাইনোকোমেস্টিয়া। সবগুলো যেগুলো ড্রাগ দিয়ে হবে সবগুলোই হবে পেইনফুল। তাহলে এটা এসবি হিসেবে আসতে পারে, আবার এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে পেইনফুল গাইনোকোমেস্টিয়া বলে শুধুমাত্র ড্রাগ গুলো হবে, আর মোস্ট কমন কজ বলে ফিজিওলজিক্যাল হবে। তাহলে কখন কখন হতে পারে ফিজিওলজিক্যাল? একটা হচ্ছে নিউবর্ন, একটা হচ্ছে পিউবার্টাল, একটা হচ্ছে ওল্ডার এজ। এই ক্ষেত্রে কিন্তু ফিজিওলজিক্যাল গাইনোকোমেস্টিয়া হতে পারে। সবাই ভালো থাকবেন আর ভালো মতো পড়াশোনা করবেন। অনেক বড় একটা লেকচার, আমি চেষ্টা করছি আসলে আপনাদেরকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা। আসলে পড়াশোনা এখন এমন হয়ে গেছে যে আপনি শর্টকাটে কোনো কিছু অর্জন করতে পারবেন না, আপনাকে অনেক ভাস্টলি পড়তে হবে, পড়ে তারপর আপনাকে যুদ্ধক্ষেত্রে যেটাই বলেন পরীক্ষার ক্ষেত্রে যেতে হবে। সুতরাং আপনাদের প্রতি শুভকামনা থাকলো, দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।